এটা প্রচলিত একটা ঘটনা, আর সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এই বহু আগে এখানে যে জমিদাররা থাকতেন, এখানে খুব নাম করা বেশ কিছু জমিদার থাকতেন। আপনারা যারা কলাকোপায় গিয়েছেন তারা দেখবেন যে কতগুলো জমিদার বাড়ি ওখানে রয়েছে। ওই সময়ে বড় বড় যে পূজাগুলো হতো, স্পেশালি দুর্গা পূজা, তো এই ধরনের বড় বড় পূজাগুলোতে ওই জমিদাররা, স্থানীয় পুরোহিতরা ছিলই, এছাড়াও ওনারা ভারত থেকে আরো বড় বড় পুরোহিতদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেন। তারা এখানে আসতেন, পূজায় শরিক হতেন। এখানে যারা পুরোহিতরা রয়েছেন তারাও ওই বড় বড় পুরোহিতদের কাছে দীক্ষা নিতেন। মানে এইটা কিন্তু একটা বেশ প্রচলিত একটা কালচার ওখানে ছিল। আর ওই যে ঘাটটার কথা বলছি, আনসার ক্যাম্পের পাশে যে ঘাটটা রয়েছে, এই ঘাটে জমিদারের পরিবারের সদস্যরা শুধু গোসল করতে আসতেন। বিশেষ করে ওই ঘাটে নাকি শুধু নারী সদস্যরা গোসল করতে আসতেন, অন্য কারো গোসল করার অনুমতি ছিল না। এমনকি জমিদার বাড়ির পুরুষ সদস্যরাও খুব একটা আসতেন না ওখানে, আর অন্য মানুষদের আসার তো প্রশ্নই আসে না। এখন যে ইছামতি নদীটা রয়েছে তখন তো আরো বিস্তৃত ছিল, আরো অনেক সুন্দর ছিল, এখন তো অনেকটা কমে গেছে আর কি। তো এইভাবেই চলছিল সবকিছু। একবার কি হয়, এই জমিদাররা বেশ বড় একটা পূজার আয়োজন করে, বিশেষ করে ঘাট সংলগ্ন যে জমিদার বাড়ি ছিল ওর কাছাকাছি আর কি। তো ওনারা বেশ বড় একটা পূজার আয়োজন করেছিলেন। অন্যান্য বছরের মতো সেবারও ভারত থেকে একজন নাম করা পুরোহিত এসেছিলেন। তো পুরোহিত যখন মন্দিরে পূজা অর্চনা করছেন, তখন ওখানকার লোকাল একজন পুরোহিতকে ওই ভারত থেকে আসা ওই বড় পুরোহিত বলছেন, আচ্ছা ওই যে ছেলেটাকে দেখা যায়, ওটা কে, ওকে চেনো? তখন লোকাল পুরোহিত বলে, হ্যাঁ ওকে চিনি তো, আমাদের এখানে একজন নাপিত আছে, তার নাম হলো পাঁচু, পাঁচু নাপিত নামেই তাকে সবাই চেনে। এই পাঁচু নাপিতের ছেলে হচ্ছে, এর নাম হচ্ছে মানিক। তখন ওই পুরোহিত মশাই বলছেন যে তুমি এই ছেলের মা বাবাকে আমার সাথে একটু দেখা করতে বলবা। তো হঠাৎ করে বিদেশ থেকে আসা, মানে ভারত থেকে আসা এই বড় পুরোহিত মশাইয়ের কাছে নাপিতের ছেলের তথ্য বা তার সম্পর্কে তিনি কথা বলছেন, এটা জানার পর ওই পুরোহিত মশাইরও তো একটু আগ্রহ জন্মে যে কি কারণে উনি এই বিষয়টা জানতে চাচ্ছেন। এত লোক আছে এখানে, শত শত লোক পূজা মণ্ডপে উপস্থিত, এত লোক বাদ দিয়ে শুধু এই ছেলেটার দিকে তার নজর কেন গেল? উনি ওনার এই আগ্রহের কথা বা কৌতূহলের কথা প্রকাশ করলেন ওই বড় পুরোহিতের কাছে। তখন ওই বড় পুরোহিত বলছেন যে এই ছেলের মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি রয়েছে, এটা আমি দেখেই বুঝতে পেরেছি। ওকে আমি ভালো কিছু জ্ঞান শিক্ষা দিতে চাই, যেটা মানুষের কল্যাণে কাজে লাগে। ওকে যদি কোনো খারাপ মানুষ দেখতে পায়, তাহলে কিন্তু ওকে কাজে লাগিয়ে অনেক খারাপ কাজ হাসিল করতে পারবে। তুমি দ্রুত ওর মা বাবার সাথে কথা বলো, এই ছেলেটাকে আমি সাথে করে ভারতে নিয়ে যেতে চাই, সেখানেই আমার কাছে বেশ কিছু বছর রেখে ওকে আমি দীক্ষা দিতে চাই। তো এই কথা শোনার পর স্থানীয় যিনি পুরোহিত, উনি তো বেজায় খুশি হলেন। এই কারণে খুশি হলেন, উনি ওই পুরোহিত মশাইকে বললেন যে পুরোহিত ঠাকুর, আসলে এটা তো আমাদের জন্য খুবই আনন্দের কথা, আমাদের গ্রামের এরকম একটা ছেলেকে আপনি নিয়ে যাবেন, আপনার কাছ থেকে সে দীক্ষা লাভ করবে, এটা তো সত্যি গর্বের বিষয়। আমি আজই পুজোর কাজ শেষ করে ওদের বাড়িতে গিয়ে ওর মা বাবার সাথে কথা বলবো। সত্যি উনি পূজার কাজ শেষ করে রাতের বেলা গিয়ে এই পাঁচু নাপিত এবং তার স্ত্রী, মানে ওই মানিকের মা বাবার সাথে কথা বললেন। কথা বলার পর মানিকের মা বাবা তো খুব খুশি যে ভারত থেকে আসা এই নাম করা পুরোহিত, উনি তার ছেলেকে নিয়ে যেতে চাচ্ছেন, দীক্ষা দেবেন, এটা তো তাদের জন্য সৌভাগ্যের বিষয়। আর উনি তো আর একবারে নিয়ে যেতে চাচ্ছেন না, তাকে তো ব্রহ্মচারী বানাবেন না, ছেলেটা তো আবার ফেরত আসবে, সে এখানে এসে এখানকার লোকদের উপকার করবে, এটা তো ভালো জিনিস। তো মা বাবাও রাজি হয়ে যান, আর মানিককে যখন বলা হয় মানিকও সে রাজি হয়ে যায়। তো ওইবার পুজোর কাজ শেষ করে ওই ভারত থেকে আসা পুরোহিত মশাই উনি ওই ইছামতি নদী যোগেই উনি ভারত চলে যেতেন। কিভাবে ওই সময় যে নদী পথ ছিল ওইভাবেই চলে যেতেন আর কি। বেশ কয়েকদিন সময় লাগতো ভারতে যেতে আর কি। কলকাতা মানে পশ্চিমবঙ্গেই আর কি কোন একটা মন্দিরে উনি বড় পুরোহিত হিসাবে ছিলেন, কোন মন্দির এটা জানা যায় না। তো যাই হোক, পাচনাপিতের ছেলে মানিককে তো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর 1 মাস 2 মাস 5 কি 6 মাস পর হঠাৎ কোনো ধরনের কোনো তথ্য না দিয়ে, ওই সময় তো টেলিগ্রাম করা যেত, কিন্তু না, কোনো ধরনের কোনো টেলিগ্রাম কিছু না। হঠাৎ একদিন কোনো একটা বড় টাইপের কোনো একটা নৌকায় এই মানিককে নিয়ে ওই পুরোহিত মশাই উনি চলে এসেছেন।
উনি এসে সরাসরি মন্দিরে গিয়েছেন মানিককে নিয়ে। তো মন্দিরের যিনি পুরোহিত মশাই, উনি তো হঠাৎ করে এই ভারত থেকে আসা ওই পুরোহিত মশাইকে দেখে অবাক হয়ে গেছেন, কারণ এই পুরোহিত মশাই জমিদারের আমন্ত্রণ ছাড়া কখনোই আসে না, আর তার অনেক ব্যস্ততা, তার দেখা পাওয়ার জন্য অনেক বড় বড় জমিদাররাও মুখিয়ে থাকে, কিন্তু উনি কোনো খোঁজ খবর না দিয়ে এখানে আসলেন। আর বড় পুরোহিত মশাই আসলে মন্দিরের যিনি পুরোহিত বা মন্দির কমিটি যারা আছে তাদেরকে জমিদার অবহিত করেন যে উনি আসছেন, কেন উনি এসে আগে মন্দিরে ঢোকেন। এটা তাদের একটা কালচার ছিল আর কি। কিন্তু কিছুই বলা হলো না। আসলে জমিদার নিজেও জানতেন না যে হঠাৎ করে উনি এভাবে আসবেন। যখন মন্দিরে ওই বড় পুরোহিত মশাই মানিককে নিয়ে গেলেন, মানিককে খুব বিপর্যস্ত দেখাচ্ছিল। এখন যিনি ছোট পুরোহিত মশাই, মানে লোকাল মন্দিরের যিনি পুরোহিত, উনি এই বড় পুরোহিতকে বললেন যে পুরোহিত মশাই, কোনো কি সমস্যা হয়েছে? এই ছেলেটা কি কোনো অন্যায় করেছে, কোনো শৃঙ্খলা ভঙ্গ করেছে, বা আপনার কাছ থেকে দীক্ষা নিতে অস্বীকৃতি জানিয়েছে? তাহলে হঠাৎ করে ওকে নিয়ে আসলেন, কি হয়েছে? তখন পুরোহিত মশাই মুচকি হেসে বললেন যে না, আসলে তোমরা যেটা ভাবছো এটা না, আমি অন্য কারণে ওকে নিয়ে এসেছি। তুমি দ্রুত এই মানিকের মা বাবাকে খবর দাও, তাদের উপস্থিতিতেই আমি কিছু কথা বলতে চাই। তখন দ্রুত মানিকের মা বাবাকে খবর দেওয়া হলো। মানিকের বাবা তখন তিনি বাজারে তার যেই কাজ, ক্ষৌরকর্ম আর কি, চুলটুল কাটা, এটা করছিলেন আর কি। হঠাৎ করে খবর পেলেন, দ্রুত চলে আসলেন মন্দিরের এখানে। খবর পেয়ে জমিদারও চলে আসছেন যে কি ব্যাপার, বড় পুরোহিত মশাই কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ করে চলে আসছেন। উনিও ভয় পেয়েছেন যে ওই সময় কিন্তু এই পুরোহিত মশাইদের কথার উপরে জমিদারদের জমিদারি অনেকাংশে নির্ভর করত। কারণ কোনো পুরোহিত মশাই যদি জমিদারদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ধর্মীয় বিধান শোনাতেন, তাহলে কিন্তু মানুষজন জমিদারদের জমিদারি আর মানত না, খেপে যেত, খুব বড় ধরনের বিশৃঙ্খলা হতো। তো জমিদারও ভয় পেয়েছিলেন। হঠাৎ করে বড় পুরোহিত মশাই চলে আসলেন, কি সমস্যা হলো? তো বড় পুরোহিত মশাই জমিদারকে আশ্বস্ত করলেন, জমিদার মশাই, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারা যেগুলো ভাবছেন সেটা না। আপনাদের উপস্থিতিতে আমি ভিন্ন ধর্মী একটা কথা বলবো যে কেন এই ছেলেটাকে আমি নিয়ে আসছি আবার এখানে এত অল্প সময়ের ব্যবধানে। কমপক্ষে তো 2 বছর আমার কাছে থাকার একটা কথা ছিল, কিন্তু কেন নিয়ে আসলাম সেটা এখন বলছি, শোনেন। তখন সকলের উপস্থিতিতে ওই বড় পুরোহিত মশাই বলতে থাকেন, উনি বলতে থাকেন, যখন মানিককে উনি নিয়ে যান, নিয়ে যাওয়ার পর সপ্তাহ 2 বেশ ভালোই ছিল। ওনার একটা বড় আশ্রম রয়েছে, মন্দির সংলগ্ন আশ্রম রয়েছে, সেখানেই অন্যান্য যারা ছোট ছোট বাচ্চা বা কিশোর বয়সী বাচ্চা, ওই সময় মানিকের বয়স ছিল 16-17 বছর এরকম আর কি, তো ওই বয়সী ছেলেদেরকে এই পুরোহিত হওয়ার বা ঠাকুর হওয়ার জন্য বিভিন্ন দীক্ষা দেওয়া হতো। তো মানিকও সেখানে যায়, সপ্তাহখানেক বেশ ভালোই কাটছিল, কোনো সমস্যা নাই। হঠাৎ সকালবেলা, মানে রাত্রে মানিক ঘুমিয়েছে, সকালবেলা মানিককে আর পাওয়া যায় না। মানিককে কিন্তু এই বড় পুরোহিত মশাই খুব নজরে নজরে রাখতেন এবং আলাদাভাবে তাকে শিক্ষা দিতেন, অন্যদের থেকে বেশ আলাদাভাবে তার যত্ন নিতেন। হঠাৎ করে মানিককে না পাওয়ার পেছনে কি কারণ হতে পারে? পুরোহিত মশাই আবার চিন্তা করলেন যে মানিককে উনি একটু এক্সট্রা যত্ন নেন, এর কারণে হয়তো বা অন্য ছেলে পেলে খেপে গেল না তো, কিন্তু না, তো এরকম হওয়ার কথা না। তো উনি আশ্রমের সকলকে জিজ্ঞেস করলেন, মানিককে তোমরা দেখেছো? মানিক কোথায় গেল? সকলে বলে, না, মানিককে তো আমরা কোথাও দেখি নাই। উনি উপস্থিত অনেকেই বিভিন্ন জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু না, প্রত্যেকের কথাই ওনার কাছে মনে হলো সত্য, প্রত্যেকে সত্য বলছেন, মানিককে কেউ ইচ্ছা করে ক্ষতি করেছে বিষয়টা এরকম না। তখন ওই পুরোহিত মশাইয়ের কাছে অনেকগুলো হিন্দু জিন আসতো, যারা ওই পুরোহিত মশাইকে খুব সম্মান করত। পুরোহিত মশাইয়ের কথাই ছিল শেষ কথা তাদের কাছে, এবং তারাও মন্দিরের সেবা যত্নে খুব কাজ করতো ওই হিন্দু জিনেরা। তাদেরকে ডেকে উনি জিজ্ঞেস করলেন যে মানিক কোথায় গেল? অন্যরা না বলতে পারলো, তোমাদের তো বলার কথা, তোমাদের তো জানার কথা, বলো মানিক কোথায় গেল? ওরা প্রত্যেকেই বলে, আমরা কেউ বলতে পারি না মানিক কোথায় গিয়েছে। জিনদের মুখে এই কথা শোনার পর ওই বড় পুরোহিত মশাই, উনি তো খুব মনক্ষুণ্ণ হন যে তোমরা বলতে পারো না, মানে এটা কিভাবে সম্ভব? আমার আশ্রমের অন্যরা রাতের বেলা ঘুমায়, কিন্তু তোমরা তো রাতের বেলা জেগে থাকো, তাহলে মানিকের কি হলো তোমরা কেন বলতে পারলা না? তখন ওই জিনদের মধ্যে যিনি সর্দার ছিলেন, উনি বললেন যে ঠাকুর মশাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এতটুকু কথা দিচ্ছি, মানিকের সম্পর্কে খুব দ্রুতই আপনাকে আমরা জানাবো। তো পুরোহিত মশাই চিন্তা করছেন, জিনেরা চাইলে এটা খুব ইজি, হয়তোবা কোনো কারণে মানিকের এই যে সমস্যাটা হয়েছে, মানিক হারিয়ে গেছে, এটা তারা বুঝতে পারে নাই, কিন্তু ওরা দ্রুত এই তথ্যটা এনে দিতে পারবে। কিন্তু 1 দিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, কয়েক মাস কেটে যায়, জিনেরা কোনো তথ্য পায় না। এদিকে প্রতিদিন
রাতের বেলা এই পুরোহিত মশাই জিনদেরকে ডাকে, বলে যে কি তথ্য জানো তাড়াতাড়ি বলো। জিনেরা সকলেই মন খারাপ করে হাজির হয়, অনেকে হাজিরই হতে চায় না, যে কোন মুখ নিয়ে পুরোহিত মশাইয়ের সামনে যাব, ওনাকে এত সম্মান করি, উনি এমন একটা দায়িত্ব দিলেন, আমাদের অবহেলার কারণে মানিক হারিয়ে গেল, অথচ আমরা মানিকের কোনো তথ্যই পাচ্ছি না। জিনেরা কোনো তথ্য দিতে পারে না, আশেপাশে যে সমস্ত জিনেরা থাকে তাদের কাছ থেকেও তথ্য নিয়েছে, কেউ কোনো তথ্য দিতে পারে না যে মানিক কোথায় গেল। এটা একটা অসম্ভব ব্যাপার যে জিনেরা কোনো তথ্য এনে দিতে পারবে না। বিশেষ করে অনেক শক্তিশালী ওখানে আশেপাশে, যেহেতু হিন্দু সম্প্রদায়ের লোক বেশি, অনেক দুর্ধর্ষ শক্তিশালী জিনেরা আশেপাশে ছিল, তারাও কোনো তথ্য এনে দিতে পারে নাই মানিক কোথায় গেল। তখন পুরোহিত মশাই খুব চিন্তায় পড়ে গেলেন, এভাবে মাসের পর মাস কেটে যাচ্ছে, জিনেরাও কোনো তথ্য দিতে পারছে না, মানুষজনও কোনো তথ্য দিতে পারছে না, নিশ্চয়ই মানিককে কোনো খারাপ শক্তি নিয়ে গেছে, এমন কোনো খারাপ শক্তি যে যাদের কাছ থেকে কোনো তথ্য বের হচ্ছে না, এবং মানিককে খুবই একটা অসৎ উদ্দেশ্যে নিয়ে গেছে। উনি চিন্তায় পড়ে গেলেন যে মানিকের ভিতর যে আধ্যাত্মিক ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়েছেন, এটা যদি খারাপ কাজে লাগানো যায় তাহলে ভয়ঙ্কর বিপর্যয় হয়ে যাবে। মানিক নিজেও জানে না ওর মধ্যে কি শক্তি সৃষ্টিকর্তা দিয়েছেন, নিশ্চয়ই কোনো খারাপ শক্তি ওকে নিয়ে গেছে, কিন্তু কারা হতে পারে। তো এদিকে ওই যে তার অনুগত জিনেরা ছিল, ওরাও তো খোঁজ খবর নিচ্ছে। প্রায় 6 মাস পর একটা তথ্য পাওয়া যায়। ওই রাত্রে মানে রাগান্বিত হয়ে আর জিনদেরকে ডাকেন নাই উনি, মানে বেশ কয়েকদিন ধরে ডাকেন নাই, কারণ প্রতিদিন ডাকেন কোনো তথ্য দিতে পারে না, এই জন্য উনি রাগ করে ওদেরকে ডাকেনি নাই। এরকম না ডাকার কয়েকদিন পরে এক রাত্রে ওই পুরোহিত মশাই ঘুমিয়ে আছেন, তখন জিনদের সর্দার এসে তাকে আদাব জানিয়ে বলেন যে ঠাকুর মশাই উঠুন, একটা খবর আছে। তখন ঠাকুর মশাই তাড়াতাড়ি করে উঠে উনি ওনার যে কক্ষ আছে, আলাদা কক্ষ, পূজার ঘর, সেটাই যান। সেখানে আরো অনেক জিনেরা আসে, এসে একটা ভয়ঙ্কর তথ্য দেয়। ওরা বলে যে এই মানিককে এমন ভাবে নিয়ে গেছে, এই জিনিসটা জিনেরাও বুঝতে পারে নাই। আর মানিককে নিয়ে গেছে এইখান থেকে কয়েক গ্রাম পরে একটা আশ্রম রয়েছে, এই আশ্রমে এক ধরনের তান্ত্রিক অঘরী সাধকরা থাকে। মূলত এক অঘরী সাধক মানিককে দেখে ফেলেছিল, এরপরে মানিকের সম্পর্কে তথ্য নিয়েছে জিনদের মাধ্যম দিয়ে। এরপরে একটা ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করা হয় মানিকের উপরে, এবং এই ব্ল্যাক ম্যাজিক করার পর মানিকের মতিভ্রম হয়ে যায়। রাতের বেলা মানিক একাই আশ্রম থেকে বেরিয়ে গেছে, এবং ও এমনভাবে বেরিয়ে গেছে কোনো জিনেরা ওকে দেখতে পায় নাই। আর ও ওখান থেকে বেরিয়ে ওই জায়গাতে চলে গেছে, আর ওখানে ওকে এমনভাবে রাখা হয়েছে, এমনভাবে দীক্ষা দেওয়া শুরু হয়েছে যে মানিক সম্পর্কিত কোনো তথ্য জানা সম্ভব হয় না। আশ্রমের অনেকেই মানিক সম্পর্কে জানে না, মানিককে এমনভাবে রেখে সেখানে দীক্ষা দেওয়া হচ্ছে, কারণ ওকে দিয়ে অনেক কঠিন কাজ আদায় করা সম্ভব। এই বিষয় যখন বলা হয় তখন ওই পুরোহিত ঠাকুর মশাই বললেন যে মানিককে আমি এত আশা ভরসা করে নিয়ে আসছি যে ও মানুষের উপকারে লাগবে, মানুষের সেবা করবে, আর ওকে এই অঘরী তান্ত্রিক সাধকরা নিয়ে গেছে ব্ল্যাক ম্যাজিক করার জন্য, পিশাচ বিদ্যা শেখানোর জন্য। এটা তো আমি হইতে দিতে পারি না। মানিকের মা বাবাকে আমি কথা দিয়ে এসেছি যে তোমাদের সন্তানকে যোগ্য মানুষ করে ফিরাই দেব, ভালো মানুষ হিসেবে যেন সকলের ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সেবা করতে পারে। আমি ওর মা বাবার কাছে কি জবাব দেব, আর ঈশ্বরের কাছে আমি কি জবাব দিব? এটা তো হতে পারে না। উনি পরের দিন সকালবেলা ওনার আশ্রমের বড় বড় সাধকদেরকে নিয়ে এবং এলাকাবাসীর সহযোগিতায় ওই অঘরী তান্ত্রিক সাধকদের আস্তানা ঘিরে ফেললেন। ঘিরে ফেরার পর ওই অঘরী সাধকের যিনি মানে সর্দার ছিলেন তাকে বললেন যে আপনি যেটা করেছেন খুব খারাপ কাজ করেছেন, মানিককে ফিরিয়ে দিন। ওরা তো শুরুতে বলে যে না, মানিক টানিক এখানে কিছু নাই, অযথা এখানে আশ্রমে এসে ঝামেলা পাকাচ্ছ, তোমাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নেই, আমরা আমাদের মতো থাকি, তোমরা তোমাদের মতো থাকো, আমরা তো তোমাদেরকে ঝামেলা করতে চাই না, এখানে কেন এত লোকজন নিয়ে এসে ঝামেলা করতে যাচ্ছ? তখন ওই পুরোহিত ঠাকুর উনি খুব বারবার যখন অনুরোধ করার পরেও তারা স্বীকার করছিল না, তখন উনি ধমক ধমক দিতে থাকেন। একটা পর্যায়ে ওই অঘরী সাধকরা, বিশেষ করে যারা ছিল, তারা ওই সর্দারকে বলেন যে সর্দার দিয়ে দেন, একে দিয়ে দেন, একে রাখা যাবে না, কোনো না কোনোভাবে তথ্য জানাজানি হয়ে গেছে, আমাদের ভিতরে থাকাই কোনো জিনের মাধ্যম দিয়ে এই তথ্যটা বেরিয়ে গেছে। এখন কে বের করেছে এই বিষয়ে আমরা পরে দেখব, এখন ঝামেলা এড়ানোর জন্য বের করে দেন, না হলে গ্রামবাসী অনেকেই লাঠিসোঁটা নিয়ে এসেছে, আক্রমণ করতে পারে। তখন কোন একটা
জায়গা থেকে মানিককে বের করে নিয়ে আসে। এটা যে ঠিক কোন জায়গায় এটা বোঝা যায় না বা জানাও যায় না এটা। তো মানিককে এনে ওই ঠাকুরের কাছে দিয়ে দেয়। তো মানিককে খুব বিমর্ষ দেখাচ্ছিল, বোঝা যাচ্ছিল ওর উপর খুব ব্ল্যাক ম্যাজিক মানে আরোপ করা হয়েছে। ও ঠিক মানে স্বাভাবিক না, বেশ একটু অস্বাভাবিক হয়ে গেছে। এরপরে মানিককে ওই ঠাকুর মশাই নিয়ে আসেন। উনি ওনার মতো করে সেবা শুশ্রূষা করে স্বাভাবিক করে উনি সিদ্ধান্ত নেন যে মানিককে আর এখানে রাখা যাবে না। কারণ মানিকের এই বিষয়টা আশেপাশে জানাজানি হয়ে গেছে। এই অঘরী তান্ত্রিকরা যে কোনোভাবে মানিককে আবার কবজা করে ফেলতে পারে, অনেক দূরে মানিককে রেখে আসতে হবে। এখন এই ঠাকুরমশাই তো মানিকের মা বাবাকে কথা দিয়েছেন যে তিনি তার সন্তানকে যোগ্য করে তার মা বাবার কাছে ফেরত দেবেন। যেহেতু এই ধরনের একটা সমস্যা হয়ে গেছে, এখন তার মা বাবার কাছে তো সন্তানকে ফেরত দিতে হবে। এই জন্যই মূলত উনি দ্রুত মানিককে তার মা বাবার কাছে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছেন। আর ওই যে পুরোহিত মশাই যিনি এসেছেন ভারত থেকে, উনি এই মানিকের মা বাবা, মানিক এবং ওই পুরোহিত মশাইকে বলে দেন যে মানিক যতটুকু শিখেছে, ওকে কবজা করে যতটুকু শেখানো হয়েছে বা ওর উপর যতটুকু কিছু প্রয়োগ করা হয়েছে, তো এই জিনিসগুলো খুব একটা কাজে যে লাগবে তাও না। আবার ও যদি এটা চর্চা করা শুরু করে তখন একটা বিপর্যয় ঘটে যাবে। এই জন্য মানিককে বলে দেওয়া হয় যে তুমি কোনো ধরনের তন্ত্রমন্ত্র কারোর উপর প্রয়োগ করবা না। আর তুমি যদি কোনো কিছু করতেই হয় তাহলে এই যে তোমাদের এই মন্দিরে যিনি পুরোহিত মশাই আছেন, ভালো মানুষ, তার সাথে কথা বলে তার সাথে যোগাযোগ করে তুমি কাজ করবা। এছাড়া তুমি একা একা কোনো কিছুই করতে যাবা না। তুমি ভুলে যাও তুমি কোথায় ছিলা, কি হয়েছে তোমার সাথে, এগুলো সব ভুলে যাও। তো এরপরে কয়েকদিন বিশ্রাম নিয়েছিলেন ওই পুরোহিত মশাই। তারপর উনি ওনার আশ্রমে ফেরত যান, ভারতে চলে যান আর কি। ওনার যাওয়ার ব্যবস্থা জমিদার করে দিয়েছিলেন, চলে গিয়েছিলেন। যাই হোক, তবে এরপরে এই মানিকের মা বাবা বলে যে মানিক বাবা, বিশাল একটা ঝামেলা হয়ে গেছে, তোমার এইসব ঝামেলায় জড়ানোর দরকার নাই, পুরোহিত মশাই ডাকলেও যাওয়ার দরকার নাই, কোনো ধরনের কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগও করার দরকার নাই। তুমি অন্য প্রফেশনে থাকো, মানে অন্য কাজ করো, তোমার এই সমস্ত কাজকাম করার দরকার নেই। এখন কি করবে? তখন বলা হলো যে আমাদের যে ইসামতি নদী আছে, তুমি মাছ ধরবা, আর দিনের বেলা যদি পারো হেল্প করবা আমারে, মানিকের বাবা বলেন আর কি, আর রাতের বেলা তুমি যদি পারো মাছ ধরবা, কিন্তু কোনো ধরনের কোনো তন্ত্রমন্ত্র কারোর উপর প্রয়োগ করতে যাবা না। যে যত বিপদেই পড়ুক তোমার বিপদ থেকে উদ্ধার করার দরকার নেই, এসব ঝামেলাই যাবা না। যেহেতু ওই পুরোহিত মশাই না করে গেছেন তন্ত্রমন্ত্র চর্চা না করতে। যাই হোক, মা বাবার মন তো ওনারা চান নাই যে ভালো কাজেও সে ইনভলভ হোক। তাই এভাবেই মানিক সবকিছু আবার নতুন করে শুরু করে। মাঝখানে তার জীবন থেকে প্রায় 6টা মাস চলে যায়, এই ধরনের একটা বিপর্যয়কর পরিস্থিতির ভিতর থেকে সে বেরিয়ে আসে। মানিক ওই ইসামতি নদীতে রাতের বেলা মাছ ধরতে যেত। তো মাছ ধরতে গেলেও যে সে যে খুব বেশি মাছ পেত তা না, মানে অন্যান্য 8-10 জন জেলে যেভাবে মাছ পেত ওই একই রকম ভাবে পেত, মানে স্বাভাবিকও না অস্বাভাবিকও না, মানে একদম মডারেট লেভেলের আর কি সবকিছু। তো এর ভিতর কি হয়, একটা সমস্যা মানিক ফেস করতে শুরু করে। সেটা হচ্ছে মানিক যখন মাছ ধরে তখন মানিকের কাছে মনে হয় পেছন থেকে, মানে হয়তো বা 2-3 হাত পেছনে পানির ভেতর থেকে কিছু একটা ভেসে ওঠে। আর মানিক যেই তাকায়, মানিক দেখতে পায় যে কোনো কিছু একটা মাথার মতো, মানুষের মতো কোনো একটা মাথা, ওটা আবার পানির ভিতরে আস্তে করে ডুব দিয়ে চলে যায়। তো এই জিনিসটা মানিক দেখে। দেখার পর মানিক একটু ভয় ভয় পায়। তারপর তো ও সৃষ্টিকর্তা ওকে একটা আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন, যেটা ঠাকুর বলেছেন আর কি, যার ফলশ্রুতিতে মানিক আসলে অতটা ভয় পায় না। শুরুর দিকে মনে করছে এটা কোনো মাস্টার্স, বড় মাস্টার্স হবে আর কি। আবার ওই সময় বা এখনো আমাদের বাংলাদেশে যেই শুশুক বলি বা ডলফিন বলি আমাদের যেই নদীগুলোতে দেখা যায়, ওটা কিন্তু ওরকম একটু পিঠ ভাষায় আবার ডুবে চলে যায়। শুরুর দিকে মনে করছে এরকম শুশুক জাতীয় কিছু হবে আর কি। পরে আবার মানুষের মাথার মতো মনে হচ্ছে, একটু ভয় টয় পেয়েছে। তো ও কি করেছে, একদিন ওই যে পুরোহিত মশাই, লোকাল মন্দিরে যিনি পুরোহিত মশাই, তার কাছে গিয়ে এই বিষয়টা শেয়ার করেছে যে ঠাকুর মশাই, এই যে আমি মাছ ধরতে গেলে এরকম এরকম জিনিসটা দেখি। তখন ঠাকুর মশাই বলছে তুমি ঠিক কোন জায়গাটাতে দেখো? তখন ওই ঠাকুর মশাই বলেছেন যে মানে মানিক বলেছেন যে ঠাকুর মশাই, এই যে শ্মশানের কাছে যে জায়গাটা, ওইদিকে যখন মাছ টাছ ধরতে যাই, শ্মশান মানে নদীর ওই পাশটাতে, এই পাশে না। তো মূলত যখন শ্মশানটা দেখি ওই পাশে, ওই জায়গা দিয়ে মাছ ধরার সময় এই ধরনের অনুভূতি আমার হয়, এটা আমি দেখি। তখন পুরোহিত মশাই বলে যে একটু চিন্তা করে বলে যে আমার বাবা, উনিও তো বড় পুরোহিত ছিলেন, আমি তো ওনার মতো হতে পারি নাই। তা আমার বাবা যখন রাতের বেলা ওই দিকটাতে যেতেন, তখন ওইখানে একটা খুবই শক্তিশালী জিন পরিবার থাকে, অনেক বছর ধরে থাকে। তো ও মূলত ধার্মিক লোকদের পছন্দ করে।
বিভিন্ন মুসলিম বুজুর্গ ব্যক্তিদেরকে খুব সম্মান করে, আবার হিন্দু পুরোহিতদেরকে খুব সম্মান করে। বিভিন্ন বিষয় পুরোহিত হোক, মুসলিম বুজুর্গ ব্যক্তি হোক, তাদের কাছ থেকে জানে, আবার ওর জানা বিষয়গুলো তাদেরকে বলে। তখন ওই পুরোহিত মশাই বলে যে আমার বাবার সাথে তার সম্পর্ক ভালো ছিল, মাঝে মাঝে যেত, আমার বাবা মাঝে মাঝে তাকে কিছু উপহার দিত, সেও আমার বাবাকে উপহার দিত, এরকম একটা ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমিও আমার বাবার মুখে জীবিত অবস্থায় তো শুনেছি যে তার সাথে এরকম আছে, তা আমিও ওই তার দেখা পাওয়ার আশায় আমি অনেকবার রাতের বেলা ওই দিকটাতে গিয়েছি, কিন্তু আমি কখনো এটা দেখি নাই, আমার কাছে দেখা দেয় নাই। তো তোমার তো ভাগ্য বলো যে তুমি তার দেখা পেয়েছো, আর তোমার ভয়ের কোনো কারণ নাই, সে তোমার কোনো ক্ষতি করবে না, সে কারো ক্ষতি করেও না, সে শুধু ভালো কাজটাই করার চেষ্টা করে। তোমার ভয়ের কিছু নাই, তুমি তার সাথে স্বাভাবিকভাবেই কথা বললো, ভয় পাইও না। তো এরপরে এই মানিক গিয়েছে, যাওয়ার পর হঠাৎ করে পেছনে আবার এরকম শব্দ। এখন শব্দ হওয়ার পর হয় কি, অন্যান্য দিনে তো দেখা গিয়েছে যে ওই পেছন দিকে তাকানোর পরে জিনিসটা পানির মধ্যে ডুবে যায়, কিন্তু এবার পেছন দিকে তাকানোর আগে পেছন থেকে আদাব বলে একটা শব্দ ভেসে আসে, এবং বোঝা যাচ্ছে এটা একটা বৃদ্ধ মানুষের কণ্ঠস্বর। তবে কণ্ঠস্বরটা যে খুব গম্ভীর বিষয়টা এরকম না, একটা বৃদ্ধ মানুষের স্বাভাবিক কণ্ঠস্বর যেরকমটা হয় ওই রকমই। তো মানিক পেছন দিকে তাকিয়ে দেখে ছোট্ট একটা নৌকার উপর একজন মুরব্বী বসে আছেন। লোকটা বৃদ্ধ, একটা ফতুয়া টাইপের কোনো কিছু একটা পরা, লুঙ্গি পরা, মানে একজন স্বাভাবিক 8-10টা বৃদ্ধ মানুষ গ্রামের যেরকম ড্রেস পরে থাকে ওই রকমই আর কি, দাঁড়িয়ে আছে, বেশ বৃদ্ধ, 80-90 বছর বয়স এরকম। তখন মানিকও ঘুরে তাকিয়ে তার ওই আদাবের জবাব দেয়। জবাব দেওয়ার পরে তো মানিক জিজ্ঞেস করে যে আপনি কে, কোথা থেকে এসেছেন, এই ধরনের বিভিন্ন প্রশ্ন সেও উত্তর দেয়। তো তারপরে মানিকের মনে পড়ে যে পুরোহিত মশাই তো একজনের কথা বলেছে, ইনি হয়তো বা সেই। তখন ওই মানিক বলে যে আমার যে পুরোহিত মশাই, তার কাছে আপনার গল্প শুনেছি, তার বাবার সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বলে হ্যাঁ, সম্পর্ক ছিল এরকম বলে, এবং মানিকের কথাও বলে যে তুমি এই পাশু নাপিতের ছেলে, তোমার বাড়ির আশেপাশে এরকম এরকম লোকজন আছে, মানে এরকম আলাপচারিতা, তার প্রতিবেশী সম্পর্কেও তথ্য বলে। তো সবকিছু মিলে মানে তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তখন এই মানিক তাকে দাদু বলে সম্বোধন করা শুরু করে, মানে দাদু নাতি এরকম একটা সম্পর্ক হয়ে যায় আর কি। তো এরপর থেকে মানিক যখনই মাছ ধরতে যায় প্রায় সময় ওই পেছন থেকে এই ওই বৃদ্ধ উনি আদাব জানায় আগে, তারপরে মানিক পেছন দিকে তাকিয়ে উত্তর নেয়, তারপর অনেক আলাপচারিতা হয়। মানিক মাছ ধরতে থাকে, উনিও ছোট্ট, উনি সবসময় নৌকার উপরে থাকে, নৌকা নিয়ে মানিকের পাশ দিয়ে যেতে থাকে, অনেক কথা হয়। কখনো কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার, মানে ভয় দেখানো এরকম কোনো কিছু হয় নাই মানিকের সাথে। একদিন কি হয়, দিনের বেলা কাজকাম শেষ করে রাতের বেলা আবার মাছ ধরতে এসেছে মানিক। তো ওই দিন ওই বৃদ্ধ আর আসে নাই। তো মানিক চিন্তা করে যে কি ব্যাপার, আজকে ওই দাদু আসলো না, এরপরে কয়েকদিন আসে নাই। চিন্তা করেছিল হয়তো বা কোনো জায়গায় গিয়েছে বেড়াতে টেড়াতে, এই জন্য আসে নাই। প্রায় 3-4 দিন পর ওই বৃদ্ধ দাদু এসেছে। এবার আর ওই অন্য দিনের মতো হয় না যে পিছন থেকে আদাব দিয়েছে, বিষয়টা এরকম না। মানিক এসেই দেখে ওই বৃদ্ধ দাদু তার নৌকার উপর বসে আছে। তো বৃদ্ধ দাদু এবার আদাবও দেয় না, মানিক আদাব দেয়, কিন্তু বৃদ্ধ দাদু মানে শব্দ করে উত্তর নেয় না, মানে একটু মাথা ঝাঁকায়, মনে হচ্ছে বৃদ্ধ দাদু খুব গম্ভীর, ওনার মন টন খুব খারাপ। তখন মানিক বলে, ও দাদু কি ব্যাপার, তুমি কয়দিন আসলা না, তোমার কি হয়েছিল, কি সমস্যা, আর তোমার আজকে মন খারাপ কেন? তখন ওই দাদু উত্তর দেয়, মানিক রে, বড় একটা বিপদ মনে হয় সামনে তোর, আমি বুঝতে পারতেছি না যে কিভাবে এই বিপদটা সামাল দেব, তবে তুই একটু সাবধানে থাকিস, আর একটা কথা বলে দেই, কোনোভাবেই এই কাজটা যেন তুই না করিস। তখন বলে, বলো কি কাজ? তখন বলে যে সপ্তাহখানেকের মধ্যে মনে হচ্ছে এইখানে কেউ একজন মারা যাবে, আর মৃত্যুটা স্বাভাবিক হবে না। তুই খবরদার 1 মাসের মধ্যে কোনো মানুষ যদি মারা যায় এর শেষকৃত্যে যাবি না, এর দাহ করার জন্য যাবি না, হোক সে মুসলমান হোক, যদি মুসলমান হয়, যদি তোকে এমনি লাশ দেখার জন্য ডাকে, বা তুইও খবরদার যাবি না, আর হিন্দু হলে তো যাবিই না, মনে থাকবে? তো মানিক বলে যে হ্যাঁ দাদু, মনে থাকবে। বলে, আজকে তোর সাথে কথা বলবো না, আমার মন টন ভালো নাই, আমি খুব চিন্তাগ্রস্ত আছি, বড় একটা বিপদ আসতে যাচ্ছে, আমি আজকে যাই, তুইও তাড়াতাড়ি বাড়ি চলে যা। তো মানিক আর ওই দিন মাছ টাছ ধরে নাই,
এই দাদুর মুখে এই ধরনের কথাবার্তা শোনার পর সেও বাড়িতে চলে গেছে। তো এরপরেও বেশ কয়েকবার মানিক মাছ ধরতে এসেছে, প্রতিদিনই আসতো, তবে এবার আর দাদুর মুখের কথা শোনার পর সেও একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তো একদিন পর পর আসতো এরকম। তো এই যে রেগুলার যে দাদুকে দেখতো, এখন আর রেগুলার দেখে না, মাঝে মাঝে দেখে। এর মধ্যে কি হয়েছে যে একদিন মানিক সকাল 9টা 9:30 আনুমানিক এরকম একটা সময় আর কি, সে তার বাড়িতে বসে আছে, বসে বসে ও যে জাল জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে সেটা আবার সুতা দিয়ে মেরামত করছে। হঠাৎ করে ওখানে একটা 8-9 বছর বয়সে একটা মেয়ে আসে। মেয়েটা পাগল পাগল, চুল উস্কো খুস্কো, কেমন ধরনের জামা কাপড় পরা। ওই মেয়েটা ওই মানিকের কাছে মোটামুটি একটু দূরত্ব, 10-12 হাত দূরত্বে এসে বলে, কিরে মানিক কেমন আছিস? তো এই ধরনের 8-9 বছর বয়সী একটা ছোট্ট মেয়ের মুখে এরকম তুই তুকারি শুনে মানিকের হয়ে যায় মেজাজ গরম। তারপর দেখে যে মেয়েটা একটু পাগল পাগল, কিন্তু এই মেয়েটাকে মানিক তো আগে কখনো দেখে নাই। পাগল হলে তো মাঝে মাঝে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, কিন্তু তার গ্রামে এই টাইপের মেয়েকে তো সে আগে কখনো দেখে নাই। তখন মানিক বলে, এই সেমরি তুই কে, তুই কোত্থেকে আসলি? তখন ওই মেয়েটি ফিক করে হেসে দিয়ে বলে, মানিক খবরদার তুই কিন্তু আমার কাছে আসিস না, আমার থেকে দূরে থাকিস, খবরদার আমার কাছে কিন্তু আসবি না তুই। এই বলে ওইখান থেকে দৌড়ে চলে যায়। তো মানিক চিন্তা করে, এই পাগলি কি বললো বুঝলাম না তো আগামাথা, ওর কাছে আমি যাবো না, মানে কি ওর কাছে আমি যাবো কেন, আর ওর তো দেখলামই জীবনে প্রথম আজকে। তো মানিক আগের মতো সে জাল মেরামত করা শুরু করে। অল্প কিছু সময়ের মধ্যেই হঠাৎ করে কি করে, এই পুরোহিত মশাই মানিকের বাড়িতে এসে হাজির হয়। হাজির হয়ে বলে, এই মানিক দ্রুত আমার সাথে চলতো, একটা জায়গায় যেতে হবে। তো মানিক বলে, কোথায় যাব? বলে, শ্মশানে যাইতে হবে। বলে, শ্মশানে কেন? তখন ওই পুরোহিত মশাই বলে যে একটা লাশ শ্মশানে রেখে আসছি, আমি এত চেষ্টা করছি ওই চিতায় আগুন দেওয়ার জন্য, আগুন জ্বলে না। তখন মানিক বলে, হয়তো অন্য কোনো কারণে জ্বলতেছে না, তুমি একটু চেষ্টা করো ভালো করে। বলে, না আমি চেষ্টা করছি, জ্বলে না। এবং আগুন না জ্বলার পিছনে যে কারণগুলো আছে সেই কারণগুলো আমি শনাক্ত করে আমার যেই তন্ত্রমন্ত্র জানা ছিল সেগুলো প্রয়োগ করছি, তারপরও জ্বলে না। তখন আমার কাছে মনে হলো, তুই যদি যাস আমার সাথে তাহলে এই আগুনটা জ্বলবে। চল বাবা তাড়াতাড়ি চল, লাশটা রেখে আসছি। তখন মানিক এই যে দাদু, যে শক্তিশালী জিনরূপী যে দাদু, সে যে এসে বলেছিল একটা কথা যে কোনো শেষকৃত্যে যাওয়া যাবে না, সে যেই বলুক না কেন, এই কথা মানিক ভুলে গিয়েছে। তো মানিক যাওয়া শুরু করেছে। তো মানিক দেখে যে এই পুরোহিত মশাই উনি গম্ভীর, কারণ হচ্ছে উনি ওনার মতো করে মন্ত্র পাঠ করছিলেন যাতে করে চিতাটা জ্বলে ওঠে, এবার যেন উনি ব্যর্থ না হন। তো উনি একটু আগে আগে হাঁটছিলেন, এটা দিনের বেলার কথা বলছি, আর মানিক একটু পিছু পিছু হাঁটছিলেন, সামান্য একটু পিছু, মানে হয়তো বা 2-3 হাত পিছু পিছু। তো মানিক দেখতে পাচ্ছেন ওই যে 8-9 বছর বয়সী যে পাগলি মেয়েটা, উস্কো খুস্কো চুল চেহারা, যাকে সে আগে কখনো দেখে নাই কিন্তু বাড়ির উঠোনে প্রথম দেখেছিল, ওই মেয়েটি বারবার এসে মানিককে ইশারা করছে, যাস না যাস না, এবং সে বলছে, মানিক যাস না কিন্তু, আমার কাছে যাস না কিন্তু, খবরদার। তো মানিক বলে, এই পাগলি যা তো, যাচ্ছি একটা শেষকৃত্যের কাজে, একটা গুরুতর সমস্যা হয়েছে ওইখানে, তুই কোত্থেকে এসে বারবার বিরক্ত করছিস। একটা পর্যায়ে ওই মেয়েটা মানিকের পা জড়িয়ে ধরার চেষ্টা করে এবং পা জড়িয়েও ধরে যে, মানিক যাস না রে বাপ, ওখানে যাস না। কিন্তু মানিক বারবার ওকে সরিয়ে দিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করে। একটা পর্যায়ে বিরক্ত হয়ে ওই পুরোহিত মশাইকে বলে, পুরোহিত মশাই দেখেন তো এই পাগলিটা কি শুরু করলো, যেতে দেয় না। তো পুরোহিত মশাই পিছন দিকে তাকে গেল, কই পাগলি কই, এখানে কারো দেখি না। বলে, কেন আপনি এতক্ষণ কারো উপস্থিতি টের পান নাই? আর এতক্ষণ তো এখানেই ছিল। তখন পুরোহিত মশাই বলে, কই না তো, আমি তো কোনো শব্দই পাই নাই, তুই কার সাথে কথা বললি, কে তোরে বলে, আমি তো তোর কাছাকাছি আছি, কই আমি তো কিছু শুনি নাই। তখন মানিক চিন্তায় পড়ে যায়। মানিককে নিয়ে যে চিতায় যাওয়া হলো, ওখানে যাওয়ার পর একটা ভয়ঙ্কর দৃশ্য মানিক দেখল। চিতার উপর 8-9 বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে শোয়ানো হয়েছে, আর যে মেয়েটাকে শোয়ানো হয়েছে এই মেয়েটাই সেই পাগলি যে কিছুক্ষণ আগে উঠোনে এসেছিল এবং পুরো পথ তাকে আগলে ধরার চেষ্টা করেছিল। মানিক এটা দেখে খুব অবাক হয়, কিন্তু উপস্থিত মানুষের সামনে কিছু বলে নাই। এবং মানিক এটাও দেখে যে এই মেয়েটা আর কেউ না, এটা ওখানকার জমিদারেরই মেয়ে। জমিদার খুব মনক্ষুণ্ণ,
তার মেয়ে মারা গেছে, কান্নাকাটি করছে। তখন এই পুরোহিত মশাই বলে যে, মানিক, তোর কি এই চিতায় আগুন দেওয়ার মন্ত্র জানা আছে? তো মানিক বলে যে, না, আমার তো মন্ত্র জানা নাই, আর আগে যা ছিল অনেকদিন চর্চা করি না, ভুলে গেছি। তখন পুরোহিত মশাই বলে যে, আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, তুই আমার সাথে সাথে বল, আর এই মশালটা দিয়ে চিতায় আগুন ধরাই দিবি। মানিক বলে, আচ্ছা ঠিক আছে। তখন ওই পুরোহিত মশাই বলে, মানিক তার সাথে সাথে উচ্চারণ করে, একটা পর্যায়ে এসে নিয়ম মাফিক, মানে হিন্দু ধর্মে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী চিতায় যখন মানিক আগুন দিয়েছে, সাথে সাথে চিতায় আগুন ধরে ওঠে, দাও দাও করে আগুন ধরে ওঠে। তখন উপস্থিত সবাই বুঝতে পারে যে আসলে মানিকের কারণেই এই চিতায় আগুনটা ধরেছে। আগুন লাগানো শেষ, মানিক ওখানে দেরি করে না, অল্প সময় থেকেই চলে আসে। স্বাভাবিকভাবেই শেষকৃত্য সম্পন্ন হয়ে যায়। ওই রাত্রে মানিক গিয়েছে মাছ ধরতে। যাওয়ার পর ওই যে সেই দাদুকে সে দেখতে পায়। এবারও দাদু কিন্তু আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। এবার দাদু মানিককে দেখেই রেগে ওঠে, বলে ওঠে, মানিক, এটা তুই কি করলি বাপ? কি যে বিপদ তুই ডেকে আনলি, তুই নিজেও চিন্তা করতে পারতেছিস না। এই ভুলটা কিভাবে করলি? তোকে এতবার থামানোর চেষ্টা করলাম, তুই থামলি না, এতবার মনে করানোর চেষ্টা করলাম, তুই তারপরও একবারের জন্য পিছপা হলি না। আর কতভাবে তোকে বলতাম, আমি তো চেষ্টা করছি, তুই কাজটা কেন করলি? ভয়ঙ্কর বিপদ, আমি জানি না এই বিপদ থেকে তুই বাঁচতে পারবি কিনা, এর সমাধান কি আমি তাও জানি না। তখন মানিক বলে, দাদু আসলে তো ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারি নাই, এখন কি উপায়? তখন ওই দাদু বলে, মানিক রে, আমি জানি না আমি কি করতে পারবো তোর জন্য, খালি এতটুকুই বলি, সাবধানে থাকিস। আর যেহেতু আমি তোকে বাঁচানোর চেষ্টা করছি, এখন আমি নিজেও মনে হচ্ছে বিপদে পড়ে গেছি, কারণ খুব ভয়ঙ্কর কিছু শত্রু তৈরি করে ফেলছি। তুই সাবধানে থাকিস, আজকে আর কথা বলবো না, আমি চলে গেলাম, তুই বাড়িতে যা, মাছ ধরা লাগবে না। তো এই কথা বলে ওই দাদু কোন দিকে যেন অদৃশ্য হয়ে যান। মানিকও দ্রুত বাড়িতে চলে যায়। তো এর কয়েকদিন পর মানিক আসে, এর ভিতরে মাছ ধরতে আসে না কয়েকদিন, আসার পরে ওই দাদু আবার আসে। তবে এবার দাদুর মুখ টুক বেশ উজ্জ্বল মনে হচ্ছে, খুশি খুশি। তখন মানিক বলে, কি দাদু, আজকে তোমাকে খুশি খুশি লাগছে? তখন দাদু বলে, মানিক, আমার নাতির বিয়ে, ওই যে শ্মশান দেখতেছিস, ওইখানে আমার নাতির বিয়ে হবে। তো আগামীকালকে রাতের বেলা তুই চলে আসবি, তবে তুই কাউকে জানাস না, কারণ এটা তো আসলে আমরা তো আর মানুষ না, আমাদের বিয়েতে তো সবাইকে আমন্ত্রণ জানাই না। তো যেহেতু তোর সাথে সম্পর্ক ভালো, তোকে নাতি মনে করছি, তুই আসবি। আমাদের যে খাবার, সেই খাবার তোকে খেতে হবে না, তোর যে খাবার ভালো লাগে সেই খাবারগুলোই আমি আয়োজন করে রাখবো, তুই অবশ্যই আসবি। তখন বলে যায়, ঠিক আছে দাদু, তোমার নাতির বিয়ে আমি আসবো না, অবশ্যই আসবো। তো মানিক কি করেছে, কাউকে কিছু বলে নাই, কিন্তু পরের দিন রাতের বেলা ওখানে গিয়েছে, নদীর এই পাশ থেকে ছোট একটা নৌকা নিয়ে শ্মশানের ওখানে গিয়ে নামার পরে ওই জায়গায় দেখেছে যে একটা গেটের মতো সাজানো, ওখানে অনেক আলোক উজ্জ্বল, অনেক মানুষ সেখানে, সবাই স্বাভাবিক মানুষের মতো। দেখে মনেই হচ্ছে না এরা অস্বাভাবিক কিছু, কিন্তু মানিক জানে যে এরা কেউই মানুষ না। তো মানিক ওখানে গিয়েছে, ওই দাদুর সাথে দেখা হয়েছে, দাদু মানিককে বসতে দিয়েছে, ভালো ভালো খাবার খেতে দিয়েছে। কিছু খাবার খাওয়ার পর ওই দাদুকে বলছে, দাদু আমার তো পেট ভরে গেছে, আর এত পেট ভরছে আমি তো মনে হয় হেঁটে হেঁটে বাসায় যেতে পারবো না, আমাকে একটু দিয়ে আসো, নৌকা হোক যেমনি হোক, বা উড়ায় দিয়ে এসো আমাকে বাড়িতে। তখন দাদু বলতেছে যে, আরে মানিক, আমার বাড়িতে এলো বিয়ে চলতেছে, আমার নাতির বিয়ে, এখন আমি এখান থেকে সরি কিভাবে? আর অন্য লোকদেরকে যে পাঠাবো তোর সাথে, তো এরা কিন্তু আর মানে অতটা ভালো না, যদি তোর আবার ক্ষতি করে। এর থেকে ভালো হয় এই যে দেখতেছিস একটা চকির মতো আছে এই পাশে, মানে একটা জায়গা দেখায় দেয়, তুই এখানে ঘুমা, সকাল হলে দেখবি তুই তোর বাড়িতেই আসিস, আমি সময় সুযোগ মতো তোকে বাড়িতে দিয়ে আসবো, যা তুই এখন ঘুমা। তো মানিক কি করে, ওই এক পাশে গিয়ে ওই চকির মতো জায়গায় শুয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে মানিক গভীর ঘুমের মধ্যে হারিয়ে যায়। মানিকের যখন ঘুম ভাঙে, তখন মানিক দেখতে পায় তার আশেপাশে বেশ কয়েকজন লোক। মূলত মানিকের ঘুম ভেঙেছে কয়েকজন লোকের ডাকে। ও কিন্তু শ্মশানেই পড়েছিল। ও চোখ খুলে দেখে সে বাড়িতে না, কিন্তু ওই লোকগুলো বলছে, কিরে মানিক, এই মানিক, কিরে এখানে শুয়েছিস কেন? তখন মানিক বলে, আমি বাড়িতে না, আমার তো বাড়িতে থাকার কথা। বলে, আরে না, তো বাড়িতে তুই তো শ্মশানে শুয়ে আছিস। তো লোকগুলোকে চিনতে পারে, ওদের গ্রামের লোক আর কি, ওই মানিকেরই গ্রামের লোক। তখন মানিক যখন মানে ঘুম থেকে উঠেছে, মানে সবকিছু স্বাভাবিক ছিল, কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে ওই লোকগুলো বলে ওঠে, মানিক, তোর মুখ ভর্তি ছাই কেন? মানিক বলে, ছাই? কোথায় ছাই? তো মানিক হাত দিয়ে ওই মুখটা ঘষা দিয়ে
হাতটা সামনে এনে দেখে কিন্তু সত্যি হাতে ছাই, তার মানে ওর মুখ ভর্তি ছাই, আর প্রচন্ড রকমের দুর্গন্ধ হঠাৎ করে মানিক পাওয়া শুরু করেছে। অথচ ঘুম থেকে ওঠার পরে মানিক কিন্তু কোনো দুর্গন্ধ পায় নাই। এই ছাই কোনো স্বাভাবিক ছাই ছিল না, এটা হচ্ছে মানুষ পোড়ানো ছাই। মানুষকে যদি পুড়িয়ে দেওয়া হয় তখন যে ছাইটা পড়ে থাকে, শুধু মানুষের শরীর থেকে যে ছাইটা উৎপন্ন হয় সেই ছাইটা। এর পরপরই মানিক কি করা শুরু করে, বমি করা শুরু করে ওই উপস্থিত লোকদের সামনেই। তো মানিক দেখতে পায় যে তার বমি হচ্ছে শুধু কালো কালো ছাই, অন্য কোনো কিছু না, সমানে বমি হচ্ছে। উপস্থিত লোকজন এই অবস্থা দেখে দ্রুত মানিককে ধরে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর মানিকের বাবা আসে, এসে দ্রুত স্থানীয় যে বৈদ্যি থাকে, ওই সময় যে বৈদ্য থাকতো, ওই সময় তো এরকম ভালো ডাক্তার ছিল না, ওই সময় ওই কলাকোপা থেকে ঢাকায় আসাটা অত সহজ ছিল না, নদী পথে আসতে হতো, অনেক কষ্ট হতো। তো উপস্থিত যেই ডাক্তার পাওয়া যায়, একজন হেকিম ছিল, তাকে দেখানো হয়। তো মানিককে সে অল্প সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে বলে, সর্বনাশ, মানিকের তো যক্ষা হয়েছে, আর এই যক্ষা এমন পর্যায়ে চলে গেছে এখন তোর বাঁচার কোনো উপায় নাই। একটা সুস্থ ছেলে, দিব্যি সুস্থ ছেলে, রাতারাতি তার যক্ষা হয়ে গেল, আর রাতারাতি সে লাস্ট স্টেজে চলে গেল, তার বাঁচার উপায় এটা কিভাবে সম্ভব? ওই সময় কিন্তু যক্ষা হলে কোনো ওষুধ ছিল না, এখন যেমন একটা দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্ট রয়েছে, ওই সময় কিন্তু এটা ছিল না। তো কি হয়েছিল, ঘটনা কি? মানিকের পরিবার যখন জিজ্ঞেস করে যে তুই ওইখানে ছিলি কেন, আর এই সমস্যা হলো কেন, তখন মানিক সব কথা খুলে বলে, সব কথা, যে সে জিনের দাওয়াত খেতে গেছিল, এখানে একটা ভালো জিন আছে সেটা। তো ওখানে যে পুরোহিত মশাই, যিনি মানিকের এই খবর পেয়ে এসেছিলেন, পুরোহিত মশাই খুব চিন্তিত, বলে যে মানিক, মনে হচ্ছে যে এত বছর ধরে যেই জিনটা এখানে ছিল সে আর নাই রে, তুই ওই দাদুর জিনের, মানে ওই দাদু জিনের দাওয়াত খেতে যাস নাই, মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো একটা বিপদ ওই জিনের হয়েছে। মূলত এই ব্যাপার যেটা যেটা জানা যায় সেটা হচ্ছে, যেটা পরবর্তীতে জানা গিয়েছিল, এই যে কবিরাজের যে মেয়েটা, এই মেয়েটাকে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলা হয়েছিল, এবং এই ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলেছিল খুবই ভয়ঙ্কর দুর্ধর্ষ প্রকৃতির জিনেরা। মেরে ফেলার পর ওর ডেড বডিটা নিয়ে যাওয়ার চেষ্টা ছিল, কারণ এই ডেড বডিটা নিয়ে গেলে এইটা দিয়ে সব সাধনা তারা করতে পারবে, তারা তাদের যে তান্ত্রিক গুরু তাদের কাছে দেবে, এটা নিয়ে তারা কাজ করবে। কিন্তু জমিদার যে কোনোভাবে এটাকে সৎকার করতে চাচ্ছিলেন, তার ধর্মের রীতিনীতি অনুযায়ী পুড়িয়ে ফেলতে চাচ্ছিলেন। পোড়ানো গেলে তো আর এই জিনেরা এটা নিয়ে যেতে পারবে না, এজন্যই মূলত বারবার ব্ল্যাক ম্যাজিক করে এই চিতায় আগুন জ্বালাতে দিচ্ছিল না। এই জন্য ওই পুরোহিত উনি এটা করতে পারেন নাই, যার ফলশ্রুতিতে এই পুরোহিত চিন্তা করেছেন স্বাভাবিকভাবেই যে মানিক এটা পারবে, মানিককে ডেকে নিয়ে আসা হয়েছে। আর ওই যে দাদু, উনি জিনের বেশে এসে বারবার থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু উনি ব্যর্থ হয়েছিলেন। আর এই জিন মানিককে সেভ করার চেষ্টা করবে এই চিন্তা করে হয়তোবা ওই জিনের পরিবারেরও বড় ধরনের ক্ষতি সাধন করেছে ওই ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিশিয়ান জিনেরা। আর ওই দাদুর বেশ ধরেই বিয়ের দাওয়াতের কথা বলে মানিককে ওখানে নিয়ে গিয়ে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করা মানুষ পোড়ানো ছাই দিয়ে এই মায়াজাল সৃষ্টি করে খাবার তৈরি করে মানিককে খাইয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে মানিকের এই ভয়ঙ্কর রোগ হয়ে গেছে এক রাতের ব্যবধানে। আর কয়েকদিনের ভেতরেই মানিক মারা যায়। অনেকগুলো রহস্য আজও অজানা রয়েছে, বিশেষ করে ওই জিনের কি হয়েছিল, আসলে সে কি জীবিত আছে, সে কি ওখান থেকে চলে গিয়েছিল, না মারা গিয়েছে, তাকে হত্যা করা হয়েছে, এই বিষয়ে জানা যায় না, কারণ ওই জিনকে পরবর্তীতে আর ওইভাবে কেউ দেখেছে বলে জানা যায় না, কারণ সে ভালো জিন ছিল, সে মানিককে সেভ করার চেষ্টা করেছিল। তো পরবর্তীতে তো এই বিষয়টা পুরোহিত মশাইয়ের মাধ্যম দিয়ে বা বিভিন্নভাবে ওনারা অ্যানালাইসিস করেছেন, বিষয়টা জানা গিয়েছিল। তো এভাবেই মানিকের ইতিহাসের সমাপ্তি ঘটে, আর এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে জাহিরুল। জাহিরুল
দাদাই সাধারণত এই মাসুদ রানা ভাই বলতেন তাকে, তো আমরা জাহিরুল দাদাই বলবো। ঘটনাটি ওনার সাথে ঘটেছিল 2002 সালে। তো এই জাহিরুল দাদার যে বাড়ি আর এই মাসুদ রানার বাড়ি কিন্তু কাছাকাছি আর কি। তো ওনাদের বাড়ির পাশ দিয়ে একটা ছোট্ট নদী চলে গেছে। এই জাহিরুল দাদা কিন্তু সব সময়, দিন হোক রাত হোক, বিভিন্ন সময় উনি মাছ ধরতেন। মাছ ধরাটা তার পেশাও ছিল, নেশাও ছিল। তবে একমাত্র পেশা ছিল না, উনি এটার পাশাপাশি অন্যান্য কাজও করতেন। উনি সাধারণত যেভাবে মাছ ধরতেন সেটা একটু বর্ণনা দিই। উনি এক ধরনের বাঁশের একটা জাল ব্যবহার করতেন। এই বাঁশের জালটা দুই দিকে ছড়ানো থাকতো, এরকম একটা বাঁশের জাল। ওই বাঁশটা উনি ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে যেতেন, সামনের দিকটা ফাঁকা থাকতো। একটা পর্যায়ে উনি সামনের অংশটা একটু ক্লোজ করে নিতেন, সেটা উঠাতেন, ওর ভিতরে মাছ টাছ পড়তো। এভাবে উনি মাছ ধরতেন। উনি নদীর কেনার দিয়ে হেঁটে 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 মাছ ধরতেন। উনি কিন্তু ওই নৌকা নিয়ে নদীর ভেতরে যেতেন না, কেনার দিয়ে হাঁটতেন। পানির ভিতরে হাঁটু পানি বা কোমর পানি বা কখনো বুক পানি, যখন যেটার প্রয়োজন মনে হয় আর কি, ওইভাবে নেমে উনি হেঁটে হেঁটে মাছ ধরতেন এবং মাছ পেতনও। আর রাতের বেলা যখন মাছ ধরতে যেতেন তখন অবশ্য এই জালটা নিয়ে যেতেন না, তখন উনি ট্যাটা নিয়ে যেতেন এবং উনি একটা টর্চ লাইট নিতেন। বিশেষ করে রাতের বেলা বোয়াল মাছ উনি ধরার প্রতি আগ্রহটা ওনার খুব বেশি ছিল। তো এভাবে উনি করছিলেন, কাজকাম ভালোই হচ্ছিল। 2002 সালের ঘটনা, আজ থেকে প্রায় 22 বছর আগে। তো 22 বছর আগে গ্রামের উন্নতি এখন যেমনটা দেখা যায় তখন তো এরকমটা ছিল না। তো উনি ওইভাবে ধরতেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। তো জাহিরুল দাদা একদিন বিকেলবেলা মাছ ধরতে গিয়েছেন। তো মাছ ধরতে যাওয়ার পর উনি মাছ ধরছিলেন, কিছু মাছ পাচ্ছিল না। সাথে একটা পাতিলের মতো আছে, ওই পাতিলটা ওই মাদার সাথে একটা দড়ি দিয়ে বেঁধে রাখতেন। উনি হাঁটলে ওই পাতিলের সাথে সাথে আগাতো, আর পাতিলটা ভেসে থাকতো। পাতিলের মধ্যে তার পানি থাকতো না, যে মাছগুলো ধরতেন ওর মধ্যে, ওই পাতিলের মধ্যে আর কি রাখতেন। উনি হাঁটছিলেন, সামনে যাচ্ছিলেন। উনি মোটামুটি খেয়াল করলেন যে মাছ অল্প কিছু পেয়েছেন, খুব যে বেশি পেয়েছেন তা না। হঠাৎ করে উনি একটা অদ্ভুত বিষয় খেয়াল করলেন। ওনার থেকে প্রায় 30-40 হাত সামনে হবে, দেখলেন পানির পাক সৃষ্টি হয়েছে। হঠাৎ করে পানির পাক সৃষ্টি হয়েছে। তা উনি এটা দেখে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এখানে পানির পাক, কারণ কি? এখানে তো অনেকদিন ধরে মাছ ধরছেন, কিন্তু কখনো তো পানির পাক সৃষ্টি হওয়া দেখেন নাই। তো উনি ওইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে কি হয়, কারণ সামনে গেলে তো আবার পাকের মধ্যে পড়ে যেতে পারেন। হঠাৎ করে উনি দেখেন যে ওই পাকের ভেতর থেকে একটা ঘোড়া বের হয়েছে। স্বাভাবিক ঘোড়ার মতোই দেখতে সেই ঘোড়াটা, যে খুব সুন্দর সাদা ধবধবে, বিষয়টা এরকম না, স্বাভাবিক ঘোড়ার মতো ঘোড়া। তখন কিন্তু পরন্ত বিকেল, মানে মাগরিবের আজান তখনও দেয়নি। উনি কিন্তু একদম স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছিলেন। প্রথমে উনি মনে করেছেন এটা কি কোনো মরা ঘোড়া কিনা, পানির নিচ থেকে ভেসে উঠেছে, কিন্তু না, ঘোড়াটা দিব্যি জীবিত। ঘোড়া তার গলা পর্যন্ত পানিতে দাঁড়িয়ে আছে। ওই পাক কিন্তু তখন নাই, ওই ঘোড়াটা ভেসে ওঠার পরেই ওই পাক চলে গেছে। কিন্তু ওই ঘোড়াটা যেখানে ভেসে আছে ওইখানে কিন্তু অনেক গভীরতা। উনি তো ওই গভীরতায় যান নাই, উনি হচ্ছে একদম কিনার দিয়ে যাচ্ছিলেন। কিন্তু ওনার যে 20-30 হাত সামনে বা এরকম 10-20 হাত যতটুকুই দূরত্ব হোক না কেন, ওইটা কিন্তু একটু গভীরতার দিক দিয়ে, ওখানে কিন্তু বেশ গভীর। ওই দিকটাতে উনি কিন্তু ঠাঁই পান না, ওদিকে যেতে হলে নৌকা নিয়ে যেতে হবে। একটা ঘোড়া তো কোনোভাবেই ওখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না। উনি চিন্তা করলেন যে এই ঘোড়া তো কোনো স্বাভাবিক ঘোড়া নয়, এটা নিশ্চয়ই কোনো জিন। ময় মুরব্বীদের কাছ থেকে শুনেছেন এই রকমের কোনো জিনিস যদি হঠাৎ করে সামনে আসে, তখন তাকে যদি আটকে ফেলা যায় তখন সেই জিনিসটা ছুটে যাওয়ার চেষ্টা করে। আর ছুটে যাওয়ার যখন চেষ্টা করে তখন যে ব্যক্তি আটকায় সে যদি কোনো শর্ত দেয় যে আমাকে এটা দিতে হবে ওইটা দিতে হবে, তখন সেই মনস্কামনা নাকি পূর্ণ হয়। তো এই জাহিরুল দাদা কি করেছেন, উনি ওই জালটা নিয়ে ওই দিকে যাওয়ার চেষ্টা করেছেন। গভীরতা তাতে কি, জালের ভার তো আর খুব বেশি না, হালকা বাঁশের চটা দিয়ে তৈরি হচ্ছে তার ওই জালটা, মানে জালের কয়েকটা প্রান্ত আর কি, যেটা দিয়ে উনি ঠেলতে ঠেলতে সামনে যান। তো উনি ওই দিকটাতে আগানো শুরু করেছেন। দেখেন যে ওই ঘোড়া মানে সে তেমন কোনো নড়াচড়া করে না, ওই একই রকম ভাবে ওখানে দাঁড়িয়ে আছে, একটু ঘাড় ঘোরাচ্ছে, নড়াচড়া করছে, মাঝে মাঝে একটু নদীর পানি খাচ্ছে। উনি যখন কাছাকাছি চলে গেছেন সাঁতরে জালটা নিয়ে, তখন ওই ঘোড়াটা আর একদিকে সরে যায়। উনি আবার ওই দিকে গিয়েছেন, ওখান থেকে আবার ঘোড়াটা সরে যায়। তো এদিকে কি হয়েছে, মানে এরকম করে ওই ঘোড়াটা সরে যাচ্ছে, বারবার সরে যাচ্ছে। আর জাহিরুল দাদা তার ওই জালে ঘোড়াটার পা বা শরীরের কোনো একটা অংশ আটকানোর চেষ্টা করছেন।
মাগরিবের আজানের সময় কিন্তু হয়ে গেছে। ওই পার্শ্ববর্তী যে মসজিদটা ছিল সেটা আবার মাইক ছিল। অনেক সময় দেখা যায় যে আজান দেওয়ার আগে, মানে মাইকে আজান দেওয়ার আগে মুয়াজ্জিন সাহেব কিন্তু ওই মাইক্রোফোনে টক টক করে একটা শব্দ করে বা একটা ফু দেয়, মানে মাইকটা একটু টেস্ট করে নেয় আর কি। ঠিক ওই রকম একটা শব্দ হয়েছে, মানে এখনই আজান দেবে। ওই সময়ে ওই ঘোড়াটা মানুষের মতো কথা বলে ওঠে এবং বলে, জাহিরুল রে, তুই তো মানুষ ভালো না, তুই আমাকে যে উদ্দেশ্যে আটকাতে চাচ্ছিস তোর উদ্দেশ্য আমি বুঝতে পারছি। তুই আমার গতিপথ রোধ করেছিস, আমার যাত্রায় বাধা সৃষ্টি করেছিস, কাজটা তুই ভালো করিস নাই, তুই খুব লোভী, তোকে আমি দেখে নেব, মনে রাখিস। এটা বলার পর আবার ওই ঘোড়াটা যেখানে ছিল ওখানে একটা পাক সৃষ্টি হয় এবং পাকের মধ্যে তলিয়ে যায়। তারপরে একদম সবকিছু স্বাভাবিক। জাহিরুল দাদা দ্রুত কিনারে চলে আসেন। খুব যে বেশি দূরে গিয়েছিলেন তা তো না, আর নদীটাও খুব বেশি বড় না। উনি কিনারে চলে আসেন। আসার পর উনি চিন্তা করেন যে কি ব্যাপার, কি দেখলাম, তা দেখলাম, ঠিক দেখলাম। তখন কিন্তু যে মাগরিবের আজান দিচ্ছে, কিন্তু উনি যে সবকিছু স্পষ্ট দেখেছেন, এটা তার কোনো হ্যালুসিনেশন না, সেটাও উনি নিশ্চিত। উনি আফসোস করছিলেন, ইস রে, আর একটু হলেই মনে হয় ওই জিনিসটা আটকাতে পারতাম, আমার মনস্কামনা পূর্ণ হইতো, কিন্তু আটকাতে পারলাম না, জিনিসটা টের পেয়ে গেল। যাক, কপালে নাই, কি আর করা। তো উনি বাসায় চলে গেছেন। তো বাড়িতে গিয়ে উনি এই সমস্ত কথাবার্তা আর কাউকে বলেন নাই, কারোর সাথে শেয়ার করেন নাই। তো ওই দিন আর রাতের বেলা উনি মাছ ধরতে বের হন নাই। রাতের বেলাও যে উনি টর্চ লাইট নিয়ে বের হন আর ট্যাটা নিয়ে বের হন, বোয়াল মাছ ধরবেন বলে। নদীর কিনারের দিকে বোয়াল মাছ আসে আর কি ওই সময়। ওই রাতের বের হন নাই, পরের দিন উনি বের হয়েছেন। পরের দিন যখন উনি বের হয়েছেন, উনি একটা বোয়াল মাছ পেয়েছেন। উনি ওই বোয়াল মাছটা করেন কি, যে প্রথমে টর্চ লাইট মেরে কিনারে দেখেন যে বোয়াল মাছ আছে কিনা। তারপর মাছ ধরার সময় একটা বিশেষ নিয়মে ট্যাটা মারতে হয়, কারণ মাছ ঠিক যেই জায়গায় দেখা যায় মাছটা কিন্তু তার থেকে অনেকটা গভীরে থাকে বা একটু অন্য জায়গায় থাকে। পানির একটা নিয়ম আছে, যেটা দেখি ওটা কিন্তু একদম ওই জায়গাতেই থাকে না, একটা নিয়ম মেনে কিন্তু ট্যাটা দিয়ে আঘাত করতে হয়। তো উনি ওটা দিয়ে আঘাত করেন, করার পরে ওই টর্চ লাইটটা উনি মুখে ধরেন আর কি, মুখের মধ্যে কামড়ে ধরে উনি ট্যাটাটা আরো চেপে ধরেন, দুই হাত দিয়ে বেশ নড়াচড়া করছিল। এরপর উনি মাছটা উঠাতে সক্ষম হন। মাছটা বেশ বড় ছিল। তো উনি ওটা ধরে বাড়িতে চলে আসেন, চিন্তা করেন যে আজকে আর যাবো না, ভালো একটা বড় মাছ পেয়েছি। মাছটা কিন্তু তাজা ছিল তখনও। উনি মাছটা পানির মধ্যে রেখে দেন, পরের দিন বাজারে নিয়ে সেটা বিক্রিও করে দেন। যেদিন বিক্রি করেছেন ওই দিন রাত্রে উনি আবারও বোয়াল মাছ ধরার জন্য বের হয়েছেন। ওই দিন আর দিনের বেলা বের হন নাই, রাতের বেলা বের হয়েছেন। আগের রাত্রে একটা বড় বোয়াল মাছ পেয়েছেন, চিন্তা করেছেন যে দিনের বেলা অন্য কাজ করি, রাতের বেলা বোয়ালই ধরি আজকে। তো ওই রাত্রে আবার বেশ জ্যোৎস্না ছিল আর কি, উনি টর্চ লাইট নিয়ে বের হয়েছেন। বের হওয়ার পর উনি দেখেন যে বেশ বড় একটা বল, মানে গতদিন যে বড় বলটা ধরেছেন এর থেকে প্রায় 3 থেকে 4 গুণ বড় একটা বল। আর বোয়াল মাছ কিন্তু হা করে চলাফেরা করে, দেখলে একটু ভয়ই লাগে আর কি। হঠাৎ করে দেখলে, যারা কখনো দেখে নাই তারা হঠাৎ করে দেখলে ভয় পাবে। আর বোয়াল মাছ সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করে, কিন্তু গতদিন কিন্তু উনি একটাই দেখেছেন, আর আজকেও একটা, কিন্তু বেশ বড়। এটা দেখে তো ওনার লোভ লেগে যায় যে এইটাকে তো ধরতে হবে। তো উনি ওইটাকে ধরার জন্য ওনার যে কলা কৌশল, সেই কলা কৌশলগুলো অবলম্বন করে মাছটার কাছে যান। মাছটার কাছে যাওয়ার পর মাছটা কি করে, একটা লেজের একটা বাড়ি দেয় মাটির উপরে, কারণ একদম নদীর কিনারে তো ওই লেজে বাড়ি দিলে ওই কিছু বালি এবং মাটি মিশে ওই জায়গাটা ঘোলা হয়ে যায়। তো উনি ওই জায়গাটা ঘোলা দেখেছেন, পরে টর্চ লাইট মেরে দেখেন যে মাছটা আরেকটু সামনে। উনি আবার সামনের দিকে গিয়েছেন। তো সামনের দিকে উনি যখন গিয়েছেন তখন দেখেন যে মাছটা নড়ে না চড়ে না, মানে মনে হচ্ছে যে মাছটা তাকে দেখছে না বা মাছটা তাকে ভয় পাচ্ছে না। তো উনি ট্যাটা দিয়ে আঘাত করলেন, ওই জায়গাটা ঘোলা হয়ে গেল। কিন্তু উনি দেখলেন যে না, মাছটা ওইখানে নাই। উনি আবারও ভালো করে টর্চ লাইট মেরে দেখলেন না, মাছটা কি হয়েছে ওইখানে নাই, এটা সত্য, কিন্তু মাছটা আরেকটু সামনের দিকে চলে গেছে। উনি আবার একটু সামনের দিকে গেলেন, আবারও ট্যাটা মারেন, কিন্তু মাছ ট্যাটায় বাঁধে না। উনি কিন্তু ট্যাটা নিক্ষেপে খুব নিখুঁত হাত, ওনার নিশানাটা কিন্তু খুব নিখুঁত, কিন্তু বারবার নিশানা ব্যর্থ হচ্ছিল। উনি বুঝতে পারছিলেন না কি ব্যাপার, আজকে নিশানা ব্যর্থ হচ্ছে কেন। ওই মাছটা কিন্তু এতবার ট্যাটার নিচে পড়ার উপক্রম হয়েছে, মাছটা তো নদীর গভীরে চলে যাওয়ার কথা, কিন্তু না, মাছটা কিন্তু এরকম কেনারাই রয়েছে, কিন্তু মাছটা কিন্তু ধরতে পারছেন না। এইভাবে বারবার মাছটা শুধু সামনের দিকে যাচ্ছে। যেতে 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 বেশ খানিকটা সামনে কিন্তু একটা শ্মশান রয়েছে। শ্মশানটা এরকম
নদীর ঠিক পারে যে শ্মশান, বিষয়টা এরকম না। পার থেকে 1 মিনিটের মতো পথ হাঁটতে হবে সর্বোচ্চ, বা তাও না। এরপরে ওই শ্মশানটা, সাধারণত শ্মশানে কোনো লাশ পোড়ানোর পর ওই খড়ি টড়ি যেগুলো থাকে আর কি, পরিত্যক্ত খড়ি বা আধা পোড়া খড়িগুলো, ওইগুলো নদীতে ফেলে দেওয়া হয় আর কি। ওখানে যে সব কিছু পড়ে থাকে এরকম না, মানে নদীর কিনারে এটা তৈরি করার উদ্দেশ্যই এরকম ছিল আর কি। তো ওই শ্মশানটা উনি চিনতেন, খুব একটা ওইদিকে আসতেন না উনি কখনো, কালে ভদ্রে আসতেন আর কি। আর শ্মশানে যে ওনার সাথে এর আগেও কোনো ঘটনা ঘটেছে বিষয়টা এরকমও না। তো ওই মাছটা শ্মশানের কাছে চলে আসে। তো ওই সময়ে উনি অনেক কলা কৌশল করে চিন্তা করেছেন যে এইবার আমি এমনভাবে মারবো মাছটা যেন আর কোনোভাবেই হাতছাড়া না হয়। উনি মেরেছেনও সজোরে। ট্যাটাটা একদম মাটির সাথে গিয়ে গেঁথেছে। মাটির সাথে গাঁথার পরে ট্যাটাটা কিন্তু নড়াচড়া করছে, তার মানে হচ্ছে ট্যাটার নিচে বোয়াল মাছটা পড়েছে। উনি নিশ্চিত, কারণ নিচ থেকে ছটফট করছে, উপরে ট্যাটার তো বাঁশে, ট্যাটা তো নিচের দিকে সেই চোখা অংশগুলো, উপরে তো বাঁশের একটা হাতলের মতো থাকে লম্বা, যেটা যেখানে ধরে আর কি ট্যাটাটা নিক্ষেপ করতে হয়। তো উনি আবার ওই যে মুখে টর্চ লাইটটা কামড়ে ধরে কিছুটা পানির মধ্যে নেমেছেন, গোলা পানির মতো, মানে হাতটা চিন্তা করেছেন যে ট্যাটার নিচে হাত দিয়ে মাছটার মাথায় ধরবো। বোয়াল মাছ তো হা করা থাকে অধিকাংশ, মুখ বড় বোয়াল মাছের, ওই মুখের মধ্যে 2 আঙ্গুল দিব, বাইরে আঙ্গুল ধরে দিয়ে এমনভাবে চেপে ধরবো ওটা বেরোতে পারবে না, আর অন্য হাত দিয়ে ট্যাটাটা ছাড়িয়ে নিব, ওই চিন্তা করেছেন। তো উনি যখনই পানির নিচে কিছুটা ডুবেছেন মাথাটা ভাসিয়ে রেখে, ট্যাটার নিচে হাত দেওয়ার পরে দেখে অবাক ব্যাপার, ওখানে মাছ নাই। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না, মাছ কোথায় গেল? অথচ উনি যখন পানির নিচে কিছুটা ডুব দিয়েছেন মাথা ভাসিয়ে রেখে, তখনও কিন্তু ট্যাটাটা নড়ছিল। উনি হাত যখন দিয়েছেন তখনও ট্যাটাটা নড়ছিল, কারণ আর এক হাত দিয়ে তো ট্যাটাটা ধরে রেখেছিলেন আর অন্য হাত দিয়ে ওই মাছটা বের করবেন। তাহলে মাছ কোথায় গেল? চিন্তা করলেন যে হয়তো বা ছুটে গেছে, মন টন খারাপ, এদিকে শরীরটা অনেকটা ভিজে গেছে। চিন্তা করলেন যে যাই ওই শ্মশানের এই সাইডটা যেটা একটু উপরে উঠে শরীরটা একটু, শরীরে যে পানিগুলো লেগেছে একটু চিপে নেই, লুঙ্গির বা যে গেঞ্জিটা পরা ছিল। তো উনি ওই দিকটাতে উঠেছেন। ওঠার পর হঠাৎ করে উনি দেখছেন যে ডানা ঝাপটানোর শব্দ, কবুতর বা বড় কোনো পাখি ডানা ঝাপটালে এক ধরনের শব্দ হয় ওরকম। তো উনি তাকিয়ে দেখেন মাটির উপরে একটা কবুতর। কবুতরটা এমনি যে আমরা যেটা জালালি কবুতর বলি, মনে হচ্ছে এরকমই কবুতর আর কি, সাদা বা কালো এরকম না, মানে অ্যাজ ইউজুয়াল জালালি কবুতর যেরকম দেখি অ্যাশ কালারের ওই রকম। তো ওই কবুতরটা বাকবাকুম করছে, মানে ওটা কবুতর, উনি নিশ্চিত হলেন। তো উনি চিন্তা করলেন মাছ তো পেলাম না, যাক এই কবুতরটাকে মারবো, এইটাকে অন্তত জবাই করে খেতে পারবো। কবুতরের মাংস খাই না অনেকদিন, কবুতরটা যেহেতু কাছে আসছে, এই মাছ মারার মানে মাছ না পাওয়ার, যে বল মাছটা পেয়েও উনি পেলেন না, এইটা না পাওয়ার ক্ষোভটা ওই কবুতরের উপর দিয়ে মিটাবেন, এরকম চিন্তা করেছেন। পানিতেই ওনার হাতের নিশানা কিন্তু খুব নিখুঁত, আর ডাঙাতে সেটা আরো নিখুঁত। তো উনি কবুতরটাকে এইম করছেন। তো কবুতরটা কিন্তু দেখছে যে তাকে এইম করা হচ্ছে, কবুতরটা কিন্তু ওখান থেকে সরছে না। উনি কি করলেন, ওই কবুতরকে সজোরে আঘাত করলেন। অদ্ভুত ব্যাপার, উনি যখন আঘাত করলেন উনি দেখলেন কবুতরের বডি ভেদ করে এই ট্যাটাটা মাটির আর একটা জায়গায় গিয়ে বিঁধে গেল, কিন্তু কবুতরটা দিব্যি আর একটা জায়গায় সরে গেল। উনি কিন্তু দেখেছিলেন যে কবুতরটার বডি ভেদ করেই এই ট্যাটাটা আর একটা জায়গায় গিয়ে ঠেকেছে, কিন্তু কবুতরের কিচ্ছু হলো না, কবুতরটা আর এক জায়গায় সরে গেল এবং উড়ে চলে গেল। উনি তো অবাক হলেন যে কি ব্যাপার, এরকম হলো কেন? মনে হলো বাতাসের ভেতর দিয়ে ওই ট্যাটাটা চলে গিয়ে আর একটা জায়গায় বিঁধলো, মানে কবুতরের বডিটা একটা বাতাস, যেখানে ট্যাটা বিঁধতে পারেনি। উনি চিন্তা করেন হয়তো উনি চোখে ভুল দেখেছেন। উনি কি করলেন, ওনার হাতে যে টর্চ লাইটটা ছিল ওইটা আবার জ্বালিয়ে কবুতরটা কোন দিকে গেল এটা খোঁজার চেষ্টা করছিলেন। এইখানে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে উনি যে টর্চ লাইটটা জ্বালালেন, ওনার টর্চ লাইটটা জ্বলছিল না, কোন একটা কারণে টর্চ লাইটটা ভালো করে জ্বলছিল না। কি আর করা, উনি টর্চ লাইটটা ওনার কোমরেই গুজে রাখলেন। চিন্তা করলেন যে কবুতর তো উড়ে গেছে, তাই এখন বাড়িতে যাই, মন মেজাজ ভালো না, এত বড় একটা মাছ পাইলাম না, এই মাছ বাজারে নিয়ে গেলে কত টাকা বিক্রি করা যেত। উনি যখন বাড়ির দিকে আবার ঘুরে হাঁটা শুরু করেছেন, হঠাৎ করে পেছনে ডানা ঝাপটানোর আওয়াজ। উনি ঘুরে তাকিয়ে দেখলেন ওই কবুতরটা আবার ফেরত এসেছে ঠিক আগের জায়গাতে, এবং মাটিতে নেমে বাকবাকুম করে ডাকছে।
উনি চিন্তা করলেন যে এইবার তো এই কবুতরটাকে আবার পেয়েছি। উনি কিছুটা এগিয়ে গেলেন, কবুতর কিন্তু তখনও সরে না পেছন দিকে, কারণ যেখানে সে বসেছে ওইখানেই আছে। উনি আবারও ট্যাটা এইম করে ওই কবুতরকে আঘাত করলেন। এবারও কিন্তু ওই একই ঘটনা ঘটলো। মনে হলো ওই ট্যাটাটা বাতাস ভেদ করে চলে গেল। কবুতরের বডিটা কোনো সলিড বডি না, মনে হচ্ছে একটা বাতাসের তৈরি। কবুতরটার কিছু হলো না, কবুতরটা আবার উড়ে চলে গেল। উনি এবার খুব বিরক্ত হলেন এই চিন্তা করে যে দুইবার আঘাত করলাম, কবুতরটা মরলো না, এইটার আমি মেরেই যাব, এটার মাংস আমি খাবই। ওই যে মাছ তো পান নাই, মেজাজ গরম, কবুতরের উপর তার মেজাজ গরম হয়েছে। উনি চিন্তা করেন যে কবুতরটা হয়তো আবার ফেরত আসবে। তো উনি কিছুটা ঘুরে মানে বাড়ির দিকে হাঁটার একটা ভাব করেছেন। আবার পেছন থেকে ডানা ঝাপটানোর শব্দ। উনি বুঝলেন যে কবুতরটা তো চলে এসেছে আবারও। এবার উনি পেছন দিকে ঘুরে অল্প সময়ের মধ্যে এইম করে আবারও কবুতরটার গায়ে লাগানোর চেষ্টা করেছেন, কিন্তু ফলাফল আগের মতোই। কবুতরটা এবার উড়ে গিয়ে একটু দূরে গিয়ে বসেছে। এইবার তো এই জাহিরুল দাদা উনি তো ওই কবুতরের উদ্দেশ্যে গালিগালাজ শুরু করেছে, যে এই বেটা তোকে আমি মারবই, তোর মাংস আমি খাবই, তুই বহুত বড় বদ, দেখি তুই আমার হাত থেকে কিভাবে বাঁচিস, এরকম। তারপরে ওনার মতো করে গালিগালাজ করতেছে কবুতরকে। তো কবুতর কিন্তু কিছুটা সরে যে গিয়েছিল, আবার উড়ে আরো কাছে এসে বসেছে, কিন্তু এইবার মনে হচ্ছে কবুতরটা খুব রাগান্বিত এবং জাহিরুল দাদার দিকে তাকিয়ে আছে, একভাবে তাকিয়ে আছে। তো জাহিরুল দাদা চিন্তা করেন এবার তো আরো কাছে আসছে রে, এইবার তো এটারে আরো বাগে পাইছি, এইবার দিকেও কিভাবে বাঁচে। এইবার উনি অব্যর্থভাবে নিশানা তাক করলেন এবং এই ট্যাটাটা ছুঁড়েও মারলেন। ফলাফল কিন্তু আগের 3 বারের মতোই। এইবার তো জাহিরুল দাদার রাগ আর দেখে কে, আবারও গালিগালাজ শুরু করলেন এই কবুতরকে উদ্দেশ্য করে, মানে একটা বোবাজি তাকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করেছেন। যাই হোক, উনি বুঝলেন যে এই কবুতরকে মারা তার পক্ষে সম্ভব হবে না। উনি রাগে গজ গজ করতে করতে বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। 10-20 কদম সামনে এগিয়েছেন, হঠাৎ করে এক ধরনের শো শো শব্দ ওনার কানে ভেসে আসে। এই শব্দটা ওনার খুব পরিচিত মনে হচ্ছিল। উনি চিন্তা করলেন এই শব্দটা কিসের হতে পারে। কয়েক সেকেন্ড চিন্তা করার পরেই ওনার মনে পড়ল এই শব্দটা তো পানির যদি পাক সৃষ্টি হয় তখন এই ধরনের শব্দ হয়। মনে হচ্ছে ওনার পেছনে এই নদীর কিনারা রয়েছে, ওইটার কাছাকাছি, মানে কিনারের কাছাকাছি কোথাও পানির পাক সৃষ্টি হয়েছে। উনি পেছন দিকে ঘুরে তাকান, চাঁদের আলোতে উনি স্পষ্টভাবে দেখতে পান যে ওই পাকের ভেতর থেকে প্রথমে একটা ঘোড়া বের হলো। ঘোড়া দেখার সাথে সাথে উনি সেটা চিনতেও পারলেন, এটা হচ্ছে সেই দিনের ঘোড়া যেটা সন্ধ্যার আগে বের হয়েছিল। এরপরই যেটা হয় এটার জন্য উনি প্রস্তুত ছিলেন না। ওই ঘোড়াটা পানির উপরে উঠেই বিশাল এক দানবীয় আকৃতি ধারণ করে এবং বলতে থাকে, জাহিরুল, তোকে কিন্তু আমি ওই মাছের লোভ দিয়েই নিয়ে আসছি। আগের দিনের বোয়াল মাছটার যে লোভ, ওইটাও আমি তোকে দেখিয়েছিলাম, ওই বোয়াল মাছটাও তুই পেয়েছিস, আর ওই লোভে আজকে আসছিস। মূলত মাছের লোভ দেখিয়ে তোকে আমি এই পর্যন্ত নিয়ে আসছি। ওই কবুতরকে তুই মারতে পারবি না, ওইটা কোনো সাধারণ কবুতর না। এইবার তোকে আমি শেষ করব। তুই ওই দিন আমাকে আটকানোর চেষ্টা করেছিলি, আমার যাত্রাপথ গতিপথ রোধ করেছিলি, আমার কাজ তুই করতে দিস নাই, তুই লোভী। তোকে আজকে আমি শেষ করে ফেলবো। তো জাহিরুল দাদা হয়েছে কি, এই দৃশ্য দেখার পর উনি ওই নদীর কিনারে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। ওদিকে জাহিরুল দাদার ফিরতে দেরি হচ্ছে দেখে জাহিরুল দাদার বাবা মা চিন্তিত হয়ে পড়েন। উনি তো কিনার দিয়ে মাছ ধরেন। তো জাহিরুল দাদার বাবা কি করেছে, আশেপাশে বেশ কয়েকজনকে ডেকে তুলেছে, সবাই তো ঘুমিয়ে গিয়েছিল ওই সময়। রাত যে অনেক রাত বিষয়টা এরকম না, এই 9টা-10টা হবে আর কি, কিন্তু 2002 সালে ওই অজপাড়া গায়ে একদম খুটখুটে অন্ধকারের মতো অবস্থা আর কি, নিশুতি রাত, চারদিকে ওরকম আলো নাই, যদিও বা জ্যোৎস্না ছিল, মানে ওই অর্থে বোঝাচ্ছি যে একদম শুনশান নীরবতা। তো জাহিরুল দাদার বাবা উনি তো জানতেন যে জাহিরুল দাদা কোন দিক দিয়ে মাছ ধরে। বেশ কয়েকজন লোক নিয়ে সামনে আগাতে 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 ওই যে শ্মশানের কাছে কোনো একজনকে পড়ে থাকতে দেখেন। তারাও তো টর্চ লাইট নিয়ে বের হয়েছিল। তো ওইখানে জাহিরুল দাদাকে পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। তো জাহিরুল দাদাকে নিয়ে আসার পর তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর কি হয়েছে সব বিষয় যদি মানে সবকিছু যখন প্রশ্ন করা হয়, তখন জাহিরুল দাদা শুরু থেকে সব কথা খুলে বলেন, ওই যে একটা ঘোড়াকে আটকানোর চেষ্টা করেছিলেন, এই সব কিছু।
এই কথা শোনার পর জাহিরুল দাদার বাবা তো প্রচন্ড রেগে যান, তুই এই কি কাজ করলি, তুই তো বিশাল বড় একটা বিপদ ডেকে নিয়ে আসছিস, এটা তো আর চলমান রাখতে দেওয়া যাবে না, যেভাবেই হোক এই বিপদ বা এই ঝামেলাটা শেষ করতে হবে। তাও ভালো যে বড় ধরনের কোনো বিপদ আপদ আল্লাহর রহমতে এখনো হয় নাই। তো জাহিরুল দাদার বাবা কি করেন, ওই রাত্রে একজন কবিরাজকে ডেকে নিয়ে আসেন। তো কবিরাজ অনেকক্ষণ চেষ্টা করার পরেও কোনোভাবেই ওই জিনকে হাজির করতে পারে না, কোনোভাবেই না। তখন কবিরাজ বলে যে এই জিনটা কোনো সাধারণ জিন না, পানির জিনদের হাজির করা অত্যন্ত কঠিন ব্যাপার। যারা স্থলভাগে থাকে এদেরকে অনেক চেষ্টা তদবির করে যে যত শক্তিশালী হোক না কেন হাজির করা যায়, কিন্তু পানির জিনদেরকে হাজির করা খুব দুরূহ ব্যাপার। তো ওই কবিরাজ বলে যে ওই জিনটাকে আমি হাজির করতে পারবো না, আমার এক ওস্তাদ আছে, আগামীকালকে আমি তাকে নিয়ে আসবো, উনি পানির জিনকে হাজির করতে পারেন। তো পরদিন সেই ওস্তাদকে নিয়েও আসা হয়। উনি আসার পর উনি সাথে একজন তুলা রাশির লোক নিয়ে আসেন এবং সন্ধ্যার পরে উনি বসেছিলেন, আসনে বসেছিলেন এই জাহিরুল দাদার বাড়িতেই। উনি 3টা বৃত্ত এঁকেছিলেন, একটা বৃত্তের মধ্যে জাহিরুল দাদাকে বসিয়েছিলেন, আর একটা বৃত্তের মধ্যে তুলা রাশির ওই লোকটাকে বসিয়েছিলেন, আর একটা বৃত্তের মধ্যে নিজে বসেছিলেন। উপস্থিত অনেক মানুষ তারা তো অতি উৎসাহী হয়ে কি হয় না হয় দেখার জন্য দাঁড়িয়ে আছে। তখন এই যে কবিরাজ যিনি উনি বলেন যে আপনারা সবাই ভেতরে চলে যান, ঘরের মধ্যে গিয়ে দাঁড়ান, যদি একান্ত দেখতেই হয় জানালা কিছুটা ফাঁকা করে দেখতে পারেন, কিন্তু এছাড়া এখানে কেউ দাঁড়াবেন না, সমস্যা হতে পারে। তখন অনেকেই ঘরের মধ্যে চলে যান। কিছু কিছু সাহসী মানুষ ওনারা দাঁড়িয়েছিলেন, পুরুষ মানুষ, মহিলারা এবং বাচ্চারা সবাই ভিতরে ঢুকে গিয়েছিল, পুরুষদের মধ্যে অনেকে ঢুকে গিয়ে হাতে গোনা কয়েকজন ছিল আর কি। তো কবিরাজ উনি রুকিয়া শুরু করেন এবং ওই জিনকে হাজির করার প্রক্রিয়া শুরু করেন। বেশ অনেকক্ষণ হয়ে যায়, হাজির হয় না, একরকম বিরক্তই হয়ে যাচ্ছিলেন কবিরাজ। হঠাৎ করে চারদিকে একটা বাতাসের আগমনী বার্তা সকলে অনুভব করতে থাকেন। দেখা যাচ্ছে যে অনেক দূর থেকে বাতাস আসছে, বাতাস যখন আসে তখন ডালপালা তারপর পাতাগুলো একটার সাথে একটা বাড়ি এক ধরনের শব্দ হয়, চটচট শব্দ, এটা বোঝা যায় দূর থেকে বাতাসটা আসছে। তো ওই রকম একটা বাতাস আসছে, একটা দমকা হাওয়ার মতো, এটা অনেকে বুঝতে পেরেছিলেন। ওই দমকা হাওয়াটা ওই বাড়ির ওখানে এসে মনে হলো কিছুটা থেমে গেল, এরপর চতুর্দিকে একটু ঘুরান দিল আর কি, একটু ঘুরলি দিল, তখন গাছগুলো নড়ে উঠলো, সবগুলো গাছ। এরপরে কি হলো, ওই যে তুলারাশির লোকটা সে কাঁপাকাঁপি শুরু করে দিল, মানে তার শরীর এক ধরনের কাঁপাকাঁপি হচ্ছে। 30 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিটের মতো একটু কাঁপাকাঁপি হয়ে হঠাৎ করে তুলারাশির লোকটা একটু গম্ভীর কণ্ঠে ওই কবিরাজকে বলে ওঠে, কবিরাজ মশাই আদাব। তো যখন আদাব দিয়েছে কবিরাজ বুঝতে পেরেছেন যে যে জিনটা এখানে এসেছে সে হিন্দু সম্প্রদায়ের জিন। তখন ওই কবিরাজ মশাই বলে যে কে তুই, এই জাহিরুলকে কেন বিরক্ত করছিস? তখন ওই তুলা রাশির ওই লোকটি বলে ওঠে যে তোর কথার উত্তর দিতে আমি বাধ্য না, তুই অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিস তাই আমি আসছি, সাধারণত আমরা এভাবে আসি না। তখন কবিরাজ এই কথা শোনার পর কবিরাজও বেশ রাগী, ওনার কাছে এক ধরনের জোড়া বেত ছিল, জোড়া বেত বা 3টা বেত এক জায়গায় বা 2টা বেত এক জায়গায় এরকম আর কি ছিল, নির্দিষ্ট কয়টা বেত এটা বলতে পারেন নাই মাসুদ রানা ভাই। তো কবিরাজ কি করলো, ওই বেতে একটা বিশেষ তেল মাখালো, কবিরাজের সাথে ছিল তেলটা। এরপরে কবিরাজের যে ছায়াটা, মানে ওখানে তো হারিকেন জ্বালানো ছিল, কবিরাজ একটা ছায়া পাশে পড়েছে, কবিরাজ নিজের ছায়ার উপরে কয়েকটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার সাথে সাথে ওই যে তুলা রাশির ওই লোকটা তার ভেতর থেকে বলে ওঠে, ওরে বাবা রে মরে গেলাম রে, মারিস না আমি বলছি আমি কে। তখন ওই জিনটা বলে ওঠে যে আমি হচ্ছি পানির জিন। এই যে শ্মশানটা আছে, এই শ্মশানের সামনে নদীর যে এরিয়াটা, এই এরিয়াতে যে জিনেরা বসবাস করে আমি সেই জিনদের সর্দার, আমি হিন্দু সম্প্রদায়ের জিন। তবে আমরা কখনো কারো ক্ষতি করি না, এখানে গোসল করতে কেউ নামলেও তাকে পানির নিচে টেনে নিয়ে যাই না, আমি মাঝে মাঝে শুধু পানির উপরে উঠতে পারি, সব সময় না, নির্দিষ্ট লগ্ন ছাড়া আমি উঠতে পারি না। আর আমি যখন উঠি তখন আমাকে কেউ দেখে না, আমি শত শত বছর ধরে এভাবে উঠি, কেউ কখনো দেখে নাই। তা আমি কয়েকদিন আগেও একই রকম ভাবে বিকেলবেলা উঠলাম, আমি তো চিন্তা করছি কেউ আমাকে দেখে না, তা আমি দেখলাম যে সামনে একটা লোক মাছ ধরতেছে, স্বাভাবিকভাবে সে আমাকে দেখবে না, কিন্তু হঠাৎ করে দেখি ওই লোকটা আমার দিকে জাল নিয়ে আসতেছে। আমি মনে করছি যে হয়তো বা এমনিতেই নিয়ে আসতেছে, কিন্তু না, আমি যেদিকে সরে যাই ওইদিকেও সে যায়। তখন আমি বুঝতে পারলাম যে ও আমাকে দেখে ফেলেছে। আর আমি যখন এভাবে বের হই তখন আমি কিছু কিছু জায়গায় যাই,
আবার দ্রুত নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরতও আসে। আমি অন্য সময় এইভাবে উঠতে পারি না। হ্যাঁ, আমি রাতের বেলা উঠতে পারি, কিন্তু একটা নির্দিষ্ট লগ্ন এবং তিথিতে আমি অন্য জায়গায় যেতে পারি। কিন্তু এই জাহিরুল কি করছে, সে আমার পথ রোধ করছে, সে আমাকে আটকিয়ে, আমাকে জিম্মি করে সে আমার কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করেছিল। ও তো লোভী, ও তো লোক ভালো না। আমার কথা বিশ্বাস না হলে কবিরাজ জিজ্ঞেস করো কে। তখন কবিরাজ জাহিরুলকে বলে ওঠে, জাহিরুল, এ কি ঠিক বলছে? তখন জাহিরুল বলে, জি হুজুর, উনি তো আসলে ঠিকই বলতেছে। তখন কবিরাজ চিন্তা করে যে দোষটা তো জাহিরুলের। এরপরে এই কবিরাজ জাহিরুল ভাইয়ের সাথে কথা বলা শেষ করে, জাহিরুল দাদার সাথে কথা বলা শেষ করে ওই জিনকে বলে যে তাহলে ওকে প্রাণে মারার চেষ্টা করছিস কেন? ও তো মানুষ, ও তো বুঝতে পারে নাই। তখন ওই জিনটা বলে যে ও বুঝতে পেরেছে, ও যদি না বুঝে কিছু করতো আমি অবশ্যই ক্ষমা করে দিতাম, কারণ আমি হচ্ছে আমার গোত্রের সর্দার। আমার একটা কাজ আমার অন্য সদস্যদের উপরে প্রভাব ফেলে, আমি ওকে অবশ্যই মাফ করতাম, কিছুই বলতাম না। ও ইচ্ছাকৃতভাবে এই কাজটা করছে। কবিরাজ এখনো জিজ্ঞেস করো ইচ্ছা করে করছে কিনা। কবিরাজ বলে, তুই ইচ্ছা করে করছিস? জাহিরুল দাদা বলে, হ্যাঁ আমি ইচ্ছা করে করছি। এখন কবিরাজ তো এখানে বেশ একটু ভেবাচেকা খেয়ে যান যে আসলে কি বলবেন, দোষটা তো জাহিরুল দাদার। আর এই ক্ষোভ থেকেই যে ওই জিনটা তাকে কৌশলে ওখানে নিয়ে আসছে, কবুতর বেশে একটা জিনকে পাঠিয়েছে তারই গোত্রে, তারপর একটা বোয়াল মাছকে পাঠিয়েছে। আগের যে বোয়াল মাছটা, এটা সত্যিকারের বোয়াল মাছই ছিল, সেটাকে কৌশলে ওই জিনেরা ওর কাছে নিয়ে এসেছে, মানে জাহিরুল দাদার কাছে নিয়ে এসেছে। এসব কিছু কিন্তু ওই জিনটা বলে, এবং বলে যে ওর নিস্তার নাই, ওকে যদি শাস্তি না দেই তাহলে আমার গোত্রে আমার সম্মানটা কমে যাবে, সুতরাং ওকে শাস্তি আমি দেবই। তখন এই কবিরাজ অনেক অনুনয় বিনয় করে, তুমি তো তোমার গোত্রের সর্দার, তুমি যদি অন্যদেরকে ক্ষমা না করো তাহলে কেমন হবে? ক্ষমা মহত্বের গুণ, ওকে ক্ষমা করে দাও। তখন ওই জিনটা কিছুক্ষণ চুপ থাকে, বলে আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিব, যেহেতু আমি আমার গোত্রের সর্দার, আমার চাহিদাটাও বেশি। 20টা মহিষ দিতে হবে, এবং 20টা মহিষ ওই যে শ্মশানের ওই জায়গাটাতে যেখানে কবুতরও দেখেছিল ওইখানে রেখে আসতে হবে। তখন এই কবিরাজ বলে, আরে সর্বনাশ, বলো কি 20টা মহিষ? মানে এটা তো গরিব মানুষ, 20টা মহিষ কেন, একটা মহিষ দিতে পারো, তুমি অন্য কিছু চাও। তখন বলে তাহলে 20টা খাসি দিতে হবে। তখন কবিরাজ বলে, না, এই সামর্থ্য ওদের নাই, এমন কিছু বলো যেটা ওরা দিতে পারে, এইভাবে উল্টাপাল্টা কিছু চাওয়া তো যাবে না যেটা ওরা পারবে না। শেষ পর্যন্ত কবিরাজের অনুরোধে ওই জিনটা 2টা খাসি নিতে রাজি হয় এবং বলে যে আগামীকালকে এই 2টা খাসি ও যেন একা গিয়ে ওখানে রেখে আসে। তখন আবার এই একা যাওয়ার কথা যখন শোনে, তখন জাহিরুল দাদা ওর বৃত্তের মধ্যে ছিল, সে বলে, না না, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। তখন কবিরাজ বলে যে আচ্ছা, আমি যদি দিয়ে আসি কোনো সমস্যা আছে? তখন ওই জিনটা বলে ওঠে, সমস্যা অবশ্যই আছে, আমাদের একটা নিয়ম আছে, ওকেই যেতে হবে, তবে ভয় নাই, আমি ওয়াদা করতেছি ওকে আমি কিছু বলবো না, আর আমি আমার ওয়াদার বরখেলাপ করি না। ওকে যেতে হবে, ও 2টা খাসি ওখানে রেখে আসবে। বলতে ওই খাসির যে দড়ি থাকে, দড়ির সাথে একটা খুঁটা বাঁধা থাকবে, ওইটা মাটির মধ্যে গেড়ে দিয়ে চলে আসবে, পিছন দিকে তাকাবে না, সোজা চলে আসবে, তাহলেই ওকে আমি মাফ করে দিব। আর ভবিষ্যতে এই টাইপের কাজ যেন না করে, এই প্রতিশ্রুতিও দিতে হবে। তখন জাহিরুল দাদা প্রতিশ্রুতি দেয় যে আমি ভবিষ্যতে এরকম কোনো কিছু দেখলেও আঘাতও করবো না রাতের বেলা কোনো জিনিসের, আর এই টাইপের কোনো জিনিস দেখলে আমি আটকানোরও চেষ্টা করবো না। তখন ওই জিনটা ওখান থেকে আবার আদাব দিয়ে বিদায় নেয়। তো পরের দিনই এই 2টো খাসি এই জাহিরুল দাদা উনি রাতের বেলা একা একা গিয়ে ওই যে শ্মশানের ওই জায়গাতে যান যেখানে যে কবুতরটা উনি দেখেছিলেন আর কি, ওখানে গিয়ে ওই মানে মাটির মধ্যে গেড়ে দিয়ে আসেন। গেড়ে দিয়ে আসার পরে মানে ঘুরে আসছেন, ওনার তো ভয় লাগছে, দোয়া দুরুদ পড়ছেন মনে মনে, জানলারে এখন পিছন থেকে না খপ করে ধরে। এরপর হঠাৎ করে উনি একটা পানির পাক খাওয়ার আওয়াজ শুনতে পান। উনি চিন্তা করলেন যে ওই জিনিসটা এখন মনে হয় উঠে আসছে। ছাগলটাও ডাকাডাকি শুরু করেছে, মানে ছাগলও ভয় পাচ্ছে, এমন একটা অবস্থা আর কি। উনি ভয়ে ভয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। হঠাৎ করে পিছন থেকে গম্ভীরভাবে বলে উঠেছে, জাহিরুল, এবারের মতো মাফ করলাম, কিন্তু তবে তোকে যদি আমি রাতের বেলা কখনো এই এলাকায় দেখি যে তুই মাছ ধরতে আসছিস, তখন কিন্তু আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার অনুগত সকল জিনদেরকে আমি বলে রাখছি, রাতের বেলা এই দিকটাতে আসলেই তুই যেন জীবিত ফিরতে না পারিস। সুতরাং এই শর্তে তোকে মাফ করে দিলাম, যা, আর আসবি না এই দিকটাতে রাতের বেলা, বিশেষ করে মাছ ধরতে। জাহিরুল দ্রুত বাড়িতে চলে আসেন। পরবর্তীতে ওখানে ওই ছাগলের কোনো অস্তিত্ব আর কেউ দেখে নাই, ছাগলগুলো হয়তো নিয়ে গেছে।
আর ওই যে জিনটা যখন হাজির হয়েছিল কবিরাজের কাছে, তখন ওই জিনটা বলেছিল আমরা হচ্ছে পানির জিন, আমাদেরকে পানির দেও বলা হয়, তোমরা আমাদেরকে পানির দেও বলো, আমরা এইভাবে কখনো হাজির হই না, আমাদেরকে হাজির করা যায় না, তুমি অন্য কিছু বিদ্যা জানো যার মাধ্যম দিয়ে হাজির করতে পারছো। তো যাই হোক, জাহিরুল দাদা কিন্তু এই সমস্যার কারণে বড় ধরনের অসুস্থতাও বোধ করেন নাই, কোনো ধরনের বড় সমস্যা হয় নাই আল্লাহর রহমতে, মানে খুব দ্রুততার সাথে এই সমস্যাটার সমাধান আল্লাহর রহমতে হয়েছিল। তো জাহিরুল দাদা কিন্তু এখন আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, ওনার 2টা সন্তান আছে এখন, তারাও বেশ বড় বড় হয়ে গেছে। তো জাহিরুল দাদা উনি নিজেও এই ঘটনাটা শুনবেন আশা করছি।